হ্যালো বন্ধুরা, গল্পের ঘর চ্যানেল থেকে আমি সৌরভ। আজকে আপনাদের সামনে একটি অসাধারণ গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পটিতে মূলত আমাদের জীবনের বাস্তব কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। তাই আশা করব এই গল্পটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। অন্ধকার অচ্ছিন্ন একটা রুমে শুটিয়ে বসে আছে একটা মেয়ে। মেয়েটির চোখে মুখে ভয়ের ছাপ, সমস্ত শরীর ঘেমে আছে। হাত দিয়ে মুখ চেপে ধরে রাখছে যাতে আওয়াজ না হয়। চারিদিকে নিস্তব্ধ, বন্ধ ঘরে সামান্য শব্দে কেঁপে কেঁপে উঠছে মেয়েটি। চোখের কনিশ বেয়ে নোনাজাল জল পড়ছে মেয়েটির। তার পরনের জামা এক হাত দিয়ে শক্ত করে ধরে আছে। হঠাৎ প্রচণ্ড জোরে দরজা ধাক্কায় মেয়েটা মুখ চেপে কান্না করে। এক পর্যায়ে কাঠের দরজা ভেঙে যায়। মেয়েটা চিৎকার করে কান্না করছে। কালো হুডি পরা লোকটা কুড়াল উঁচু করতেই মেয়েটা ভয়ে জড়সড় হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে নিজের প্রাণ ভিক্ষা চায়। মেয়েটার এমন করুণ চাহনি দেখে লোকটা অট্টু হাসিতে ফেটে পড়ে। হাসি থামিয়ে মেয়েটার দিকে কঠিন চাহনি দিয়ে বলে, হ্যাপি জার্নিং মাই লাভ। কথাটা বলে লোকটা কুড়াল দিয়ে আঘাত করে। সাদা জামা ক্ষণিকের মধ্যেই রক্ত লাল ধারণ করে। মেয়েটির চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। না, মেরো না প্লিজ, ছেড়ে দাও। বিছানা থেকে চিৎকার দিয়ে উঠে পড়ে রাতে। সারা শরীর ঘেমে একাকার অবস্থা, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রাতের চিৎকারে ওয়াশরুম থেকে হস্তদগ্ধ হয়ে বেরিয়ে আসে তিলো। দেখে বোঝা যাচ্ছে মেয়েটা গোসল করছিল। শরীরে সাবান মাখা অবস্থায় বেরিয়ে এসেছে। রাত নীরবে চোখের পানি ফেলছে। তিল ছুটে এসে রাতকে জড়িয়ে ধরে অস্থির কণ্ঠে বলে, কি হয়েছে? তুই আবার স্বপ্ন দেখেছিস? তোকে কতবার বলবো স্বপ্ন সত্যি হয় না। রাত এবার তিলকে জড়িয়ে ধরে ডুকুরে কান্না করতে করতে বলে, মেরে ফেললো, ওই লোকটা মেরে ফেললো। মেয়েটা কত আকুতি করেছিল, বাঁচতে দিল না ওকে। তিলেরও খুব কান্না পাচ্ছে। রাতকে সে 8 বছর ধরে চেনে। মাঝে মাঝে মেয়েটা অদ্ভুত স্বপ্ন দেখে, কান্না করে। তিল রাতকে কি বলে সান্ত্বনা দেবে নিজেই বুঝতে পারছে না। তিল কিছু একটা ভেবে রাতের বাহু ধরে বলে, রাত বেবি, আজ তো আমাদের তোর দেশে যাওয়ার কথা, তাই না? তুই যদি এখন এমন করিস তাহলে তো যাওয়া হবেই না। ঘড়িতে দেখ, 10টা বাজে। তিলের কথায় রাত কিছুটা শান্ত হয়। তিল পানি দিতেই রাত সম্পূর্ণ পানি খেয়ে নেয়। তিল রাতের কাঁধে হাত দিয়ে বলে, স্বপ্ন কখনো সত্যি হয় না, সেটা তুই জানিস। সারাদিন থ্রিলার রহস্যের বই পড়িস, তাই মাথা এইসব করে। আমি গোসলে যাচ্ছি। তিল ওয়াশরুমের দরজা বন্ধ করতেই রাত বিড়বিড় করে বলে, আসলে কি সব স্বপ্ন সত্যি হয় না? আকাশে কালো মেঘের খেলা, বাইরে হাওয়ার দোল। রাতের শেষ প্রহরে এই শীতের মধ্যে বাইরে বসে আছে রাত নামের মেয়েটি। হাতে একটি ডায়েরি, যেটায় লেখালেখি করতে ব্যস্ত। 8 বছর পর নিজের দেশে ফিরে আলাদা অনুভূতি হচ্ছে। সেই অনুভূতির টানে এত রাতে বাইরে। এই অনুভূতির ব্যাখ্যা তো আপাতত রাতের কাছে নেই। পরিবারের কেউ জানে না রাত দেশে, জানানোর প্রয়োজন মনে করে না রাত। গত 8 বছর ধরে হাজারবার রাত দেশে আপনজনদের কাছে ফিরতে চেয়েছে, কিন্তু তাকে বারবার বারণ করা হয়েছে। কেন করেছে সেটা রাতের জানা নেই। কোনো এক মায়ার টানে কাউকে না জানিয়ে দেশের মাটিতে পা দিয়েছে রাত। ডায়েরি বন্ধ করে চোখের চশমা খুলে চেয়ারে মাথা এলিয়ে দিলেন রাত। চোখ বন্ধ করতেই রাতের সামনে সেই অনাকৃত্য দৃশ্য ভেসে ওঠে। রাত ধড়পড়িয়ে উঠে দাঁড়ায়। এই শীতের মধ্যেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলে, আমি কেন বারবার এক স্বপ্ন দেখি? এটা কি সত্যি স্বপ্ন নাকি এর পেছনে কোনো কারণ আছে? শুনেছি সারাদিন যে বিষয় নিয়ে ভাবা হয় স্বপ্নেও নাকি সেই বিষয় আসে। তাহলে আমার বেলায় উল্টো কেন? রাত উঠে হাঁটাহাঁটি করছে। হঠাৎ জোরে বাতাস শুরু হয়ে গেল। এক্ষুনি মনে হয় ঝড় শুরু হবে। টুকটাক পানি পড়া শুরু করেছে। পিছু ফিরে ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরতেই মনে হলো কেউ ওর নাম ধরে ডাকছে। রাত মনের ভুল ভেবে আবারও হাঁটতে ধরে। এবার আরও জোরে শোনা গেল কেউ কঠোর কণ্ঠে ওর নাম ধরে ডাকছে।
পিছনে ঘুরতেই মুখের ওপর পাতা এসে পড়ল। রাত বিরক্তি নিয়ে পাতাটা তুলে ফেলে দিতে গেলে থমকে যায়। পাতায় কিছু একটা লেখা। রাত নিজের চশমাটা পরে লেখাটা ভালো করে দেখে। আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করছে। রুমের মধ্যেই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে বেরোচ্ছে রাত। বিছানার ওপর বসে গভীর মনোযোগ দিয়ে পাতায় লেখা দেখছিল তিল। রাতের সাথে আমেরিকায় পড়তো তিল। রাতের সাথে তিলের গভীর সম্পর্ক থাকায় তিলকে সাথে নিয়ে রাত নিজের দেশে ফিরে আসে। বেশ কিছুক্ষণ চুপ থেকে তিল অবদ্ধ হয়ে রাতের সামনে গিয়ে দাঁড়ায়। রাতকে কিছু বলতে না দিয়ে রাতের কপালে হাত দিয়ে বলে, তাপমাত্রা তো স্বাভাবিকই আছে, তাহলে এমন পাগলের মতো ছটফট করছিস কেন? তুই তো কাউকে জানিয়ে আসিসনি, তাহলে সামান্য একটা চিঠি বললেও ভুল হবে। পাতায় লেখা কিছুকে এতটা ইম্পর্টেন্ট কেন দিচ্ছিস? রাত তিলের দিকে তাকালো। রাতের চোখে অনিরস্ততা। চোখ শক্ত করে রাত বলে, এটা কোনো সামান্য না তিল। আমি দেশে আসছি সেটা কেউ জানে না, তাহলে কে লিখলো ওটা? লেখাটা তুই দেখ। রাতকে সম্পূর্ণ বলতে না দিয়ে তিল পাতাটার সামনে ধরে বলে, বিষাক্ত এই শহরে দ্বিতীয়বার তোমাকে স্বাগতম। এইটুকু লেখা? তুই এত হাইপার হচ্ছিস কেন? সব কিছুর পেছনে রহস্য না খুঁজলে তোর শান্তি হয় না, তাই না? তুই যে সাইকোলজিস্ট ডক্টর, তোকে দেখে কে বলবে তোর নিজের তো সাইকোলজিস্ট দরকার? সব কিছুর এত সিরিয়াস নিস না, লাইফটাকে ইজি করে দেখ, দেখবি সব সুন্দর লাগবে। এখন ঘুম তো পড়ার কথা না? সকাল 5টা বাজে, একটা কথা বলবি না? চুপ করে শুয়ে থাক। রাত গভীর ভাবনায় মগ্ন। তিলের কথা কি ওর কানে গেছে? রাত কিছু একটা ভেবে তিলকে বলতে যাবে, তাকিয়ে দেখে তিল বিছানায় শুয়ে আছে। রাত গিয়ে তিলের পাশে শুয়ে পড়ে। বাস থেকে নেমে কাঁচা রাস্তায় হাঁটছে তিল আর রাত। তিল এই প্রথম বাংলাদেশে আসছে। গ্রামের মনোরঞ্জনকর পরিবেশ তিলের কাছে খুব ভালো লাগছে। দুপাশ দিয়েই সবুজ সর্ষের ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা। হাঁটতে খুব ভালো লাগছে, কিন্তু দুই একবার ইটের সাথে হুঁচট খেয়ে তিল বিরক্ত। রাত চোখ বন্ধ করে প্রকৃতির ঘ্রাণ নিচ্ছে। লম্বা একটা শ্বাস নিয়ে তিলের দিকে তাকাতেই ফিক করে হেসে দেয় রাত। তিল অসহায় চাহনি নিয়ে রাতের দিকে তাকিয়ে আছে। রাত নিজের হাসি থামিয়ে তিলের দিকে হাত বাড়িয়ে বলে, এভাবে মাঝ রাস্তায় বসলে লোকে তোকে ভিখারি মনে করে টাকা দিয়ে যাবে। এটা তোর আমেরিকা না, যখন খুশি যেখানে খুশি বসে পড়লি। তিল নিজের শরীরের ধুলো ঝাড়তে ঝাড়তে বলে, আমি কি ইচ্ছে করে বসছি? এখানকার রাস্তা একটু ভালো না? রাত এইটুকু রাস্তায় কতবার পড়লাম, হিসাব আছে? রাত মুচকি হেসে বলে, তোর হোঁচট খাওয়ার হিসাব তুই রাখ। দাঁড়া, রিক্সা রাখি। রাত রিস্কা বলে ডাক দিতেই একটা রিস্কা আসে। তিল আর রাত দুজনেই দুইটা রিস্কায় উঠে, কারণ দুজনের কাছেই ব্যাগ। খানবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে রাত আর তিল। তিলের কাছে বাড়িটা ভূতের বাড়ির মতো মনে হচ্ছে, তাই সে সেলফি তুলতে ব্যস্ত। বর্তমানে জেনারেশনের ছেলে মেয়ে কিছু দেখলেই সেটা ক্যামেরাবন্দি না করা পর্যন্ত ওদের শান্তি নেই। রাত বাড়ির দিকে তাকিয়ে আছে। কত স্মৃতি, কত স্বপ্ন এই বাড়ির মধ্যে বন্দি ছিল। রাত নিজের অবক সামলে তিলকে ইশারা করে বাড়ির ভেতরে ঢুকতে। লোহার গেট সরিয়ে ভেতরে ঢুকতেই হাজার হাজার মানুষের আনাগোনা দেখল। তিল রাতের কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোদের বাসায় এত লোক কেন? মনে হচ্ছে তো বিয়ে। কথাটা বলে তিল হেসে ওঠে। রাত আস্তে করে বলে, আমার আব্বুজান এলাকার চেয়ারম্যান, হয়তো আজ কোনো বিচার হচ্ছে, তাই এত মানুষ। রাত তিলের হাত শক্ত করে ধরে বাড়ির ভেতরে যায়। মাহমুদুল খানের সামনে দাঁড়িয়ে আছে রাত আর তিল। আশেপাশে অনেক মানুষের ভিড়। মেয়েকে এতদিন পর পেয়ে বুকে জড়িয়ে নেওয়ার বদলে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মাহমুদুল খান। চোখে মুখে ভয়ের ছাপ। ভয়টা কিসের সেটা কারোর জানা নেই। মুখে গভীরতা বজায় রেখে মহদ্দুল খান বলে, তাহলে নিজের জেদটা দেখেই ছাড়লে, বারবার বারণ করার পরেও? এতদিন পর নিজের মেয়েকে সামনে পেয়ে এমন গম্ভীর মুখ করে কয়জন থাকে? রাত হতাশা নিয়ে কিছু কঠিন বাক্য মুখ দিয়ে বের করার আগেই মরিয়ম বেগম চেঁচিয়ে বলে ওঠে, মেয়ে মানুষ ঘরে রাখতে হয়, নিজের বাড়ি আসছে তো কি হয়েছে? মেয়েটার সাথে তুই এমন ব্যবহার করবি?
কত বছর পর মেয়েটার মুখ দেখলাম, কথায় বুকে জড়িয়ে নিব সেটা না করে প্রশ্ন করে যাচ্ছে। মায়ের ওপর আর কোনো কথা বলে না মাহমুদুল খান। রাত তাকাচ্ছিল হাসি দিয়ে। তিলকে নিয়ে ভেতরে যায়। যেতে যেতে তিল প্রশ্ন করে, তোর আব্বু এমন করলো কেন? আর তোকে দেশে আসতে দিতে চায় না কেন? তিলের প্রশ্নের বিনিময়ে রাত মুচকি হাসি দেয়। ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। রুমের ভেতর ঘূর্ণিঝড় বয়ে গেছে, সেটা রুমটা দেখলেই বোঝা যাচ্ছে। খাটের এক কোণায় বসে রাগে ফুঁসছে রাত। তিল নীরব দর্শকের মতো সবটা দেখছে। রাতের এই রূপ তিলকে পাথর বানিয়ে দিয়েছে। রাত বরাবরই খুব শান্ত প্রকৃতির মেয়ে বলে জানে তিল। হুট করে কখনো রেগে যায় না, কারোর কথা গায়ে মাখে না, নিজের দুনিয়ায় নিজেকে নিয়ে মগ্ন রাখে। আজ হঠাৎ রাতের এমন রূপ তিল হজম করতে পারছে না। তিল যে কিছু বলবে সেই সাহসও পাচ্ছে না। রাতের আম্মু রুমে এসে এই অবস্থা দেখে অবাক হবার বদলে চাকরদের ডেকে পরিষ্কার করতে বলে। রাত হঠাৎ উঠে দাঁড়ায়। রুম থেকে বের হওয়ার আগেই তিলকে কোথায় যেতে বারণ করে। তিল হাঁ করে রাতের আচরণ দেখছে। তিলের কাছে রাতের এই রূপ নতুন লাগছে। রাত রুম থেকে বেরিয়ে সোজা মাহবুবুল খানের রুমে যায়। রুমের ভেতরে ঢোকার আগেই রাতের কানে শুধু একটি শব্দ এলো, গোপন, যেটা শুনে রাত কিছু মুহূর্তেই দাঁড়িয়ে যায়। নিজেকে সামলে দরজা ঠেলে ভেতরে যেতেই নজরে পড়ে মাহমুদুল খানের গম্ভীর চাহনি। পাশে রাতের কাকার ছেলে অপূর্ণ মুচকি হেসে দাঁড়িয়ে আছে। রাত কিছু বলতে যাবে তার আগেই মাহমুদুল সাহেব চোখ ইশারায় থামিয়ে দিয়ে বলে, রাত, তুমি যদি নিজের রুম নিয়ে আমাকে প্রশ্ন করো তাহলে এখন আসতে পারো। তোমার প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। অনেক দূর থেকে এসেছো, বিশ্রাম করো। তোমার সাথে আমি পরে কথা বলবো, এখন যাও। রাত রাগে ফুঁসছে, তবুও কিছু বলতে পারছে না। যতই হোক উনি রাতের আব্বু। বড়দের সাথে খারাপ ব্যবহার করা রাত শেখেনি। রাত একভাবে দাঁড়িয়ে আছে। রাতের আম্মু রাতের হাত ধরে রুম থেকে নিয়ে যায়। মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে রাত। তিল পাশেই বসে রাতের দিকে তাকিয়ে আছে। রাতকে দেখে তিলের খুব হিংসে হচ্ছে। কতদিন সে মায়ের ভালোবাসা পায়নি, কতদিন বললে ভুল হবে, কত বছর। তিলের মনে হচ্ছে আজ যদি ওর আম্মু বেঁচে থাকতো তাহলে রাতের আম্মুর মতো আদর করত। তিলকে আনমনে বসে থাকতে দেখে রাতের আম্মু মাথায় স্নেহের পরশ দিয়ে বলে, এমন করে বসে আছো কেন? শরীর খারাপ করছে? রাত মায়ের কথায় চোখ মেলে তাকায়। তিলকে দেখে বুঝতে পারে। মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, বিদেশ থেকে কিন্তু আমি একা আসিনি, তোমার আরেকটা মেয়ে নিয়ে আসছি। রাতের কথার প্রতিটি উত্তরে সঞ্জিতা খান তিলকে আরেক পাশে শুয়ে দেয়। তিল অবশেষে চোখ বন্ধ করতেই চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রাত কিছুক্ষণ চুপ থেকে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপুর কি কোনো খোঁজ পাওয়া যায়নি? সঞ্জিতা খান মেয়ের মুখের ওপর হাত দিয়ে চুপ করিয়ে দেয়। চোখে মুখে ভয়ের চিহ্ন। কাঁপা কাঁপা গলায় মেয়েকে বলল, এই কথা আর কখনো বলবি না। এই বাড়িতে ওই নাম উচ্চারণ করাও নিষেধ। খবরদার, সাহস দেখিয়ে কিছুতেই ওই রুমে যাওয়ার চেষ্টা করিস না। আর না ওই নাম উচ্চারণ করবি। তোর আব্বুকে তো চিনিস, মানুষটা আগের থেকে আরো কঠোর হয়ে গেছে। রাত কিছু বলার আগেই সঞ্জিতা খান বিছানা থেকে নেমে চলে যায়। তিনি ভালোই বুঝতে পারছে এখানে থাকা মানে রাতের হাজারোটা প্রশ্নের সম্মুখীন হওয়া। মায়ের এমন কাজে রাত অবাক হবার বদলে দীর্ঘ শ্বাস ছাড়ে। গত 8 বছর ধরে রাত হাজারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি। নিজের ভাবনা বাদ দিয়ে তিলের দিকে তাকিয়ে দেখে তিল ওর দিকে প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে। রাত মুচকি হাসি দিয়ে বিড়বিড় করে বলে, নিজের প্রশ্নের উত্তর পাচ্ছি না, সেখানে তোর প্রশ্নের কি উত্তর দেব? যখন কারোর কাছে উত্তর পাওয়া যায় না তখন নিজেকেই উত্তর খুঁজে বের করতে হয়। ইটস এ ডিফারেন্ট টাইপ অফ পেইন হোয়েন ইউ ডোন্ট ক্রাই এনিমোর, ইউ জাস্ট টেক এ ডিপ বার্থ অ্যান্ড অ্যাকসেপ্ট ইট। তিল উঠে রাতের কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করে, আর ইউ ওকে রাত? রাত এক পলক তিলের দিকে তাকালো। মেয়েটা সেই কবে থেকে ওর সাথে আছে। নিজের আব্বুর বিশাল বাড়ি রেখে রাতের সাথে হোস্টেলে থাকতো। তিলকে কিছু বললে বলতো, আমার লাইফে দুটো মানুষ ইম্পর্টেন্ট, এক তার বাবা আর এক রাত নামের বিষ্টু।
তিলের বাবাও না করেনি। মেয়ের খুশিতে তার খুশি। যেখানে নিজের বাবা মা দূরে পাঠিয়ে দিল, সেখানে এই অজানা মেয়েটি কতটা আপন করে নিয়েছে কিছু না বললেও সব বোঝা যায়। রক্তের সম্পর্ক থেকেও বড় সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক, কথাটা মানে রাতের কাছে তিল। বিকেলের দিকে রাত তিলকে সাথে নিয়ে গ্রাম ঘুরতে বের হচ্ছে। তিল গ্রামের এই পরিবেশ খুব উপভোগ করছে। ছোট থাকতে তার মা ক্যান্সারে মারা যায়। তারপর তিলের আব্বু বাংলাদেশের সব কিছু বিক্রি করে আমেরিকায় পাড়ি জমায়। বাবার মুখের বাংলাদেশের সম্পর্কে অনেক কথা শুনেছে, আজ নিজের চোখে দেখে মেয়েটার আনন্দ আর দেখে কি। রাত আনমনে হাঁটছে। গ্রামের উঁচু নিচু রাস্তায় হাঁটতে হাঁটতে রাতের একজনের কথা মনে পড়ছে, কিন্তু তাকে কোথায় পাবে? আদৌ কি তার সাথে দেখা হবে, নাকি এক বুক শূন্যতা নিয়ে চলে যেতে হবে? অপেক্ষা করা রাতের পছন্দ না, কিন্তু প্রসঙ্গ যদি সেই মানুষটার, তাহলে অন্তহীন অপেক্ষা করতেও রাজি। বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ রাত কপালে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। মুখ দিয়ে মৃদু স্বরে আহা বের হতেই তিল অচক্ষি তাকিয়ে যায়। ফোনে টিকটক করছিল। রাতের কণ্ঠ পেয়ে তাকিয়ে দেখে রাত কপাল ধরে বসে আছে। তিল ছুটে রাতের কাছে গিয়ে কপাল থেকে হাত নামিয়ে নিতেই রক্ত দেখতে পায়। তিল অস্থির হয়ে যায়। নিজের সাদা ওড়না রাতের কপালে রক্ত মুছে সামনে ধরে। রাত তিলকে কিছু বলতে যাবে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রাত বিড়বিড় করে শুধু একটাই কথা বলে, ছেড়ে দাও ওকে, মেরু না। রাতের কথায় তিলের কান পর্যন্ত পৌঁছলো কি না কে জানে। সে রাতের অবস্থা দেখে প্রায় কান্না করে দেবে। রাতের চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। রাত যখন চোখ খুলল, মাথা যন্ত্রণায় উঠতে পারছে না। ডান পাশে রাতের আম্মু সঞ্চিতা খান বসে আছে, আর বাম পাশে একটা লোক। লোকটাকে রাত চিনতে পারছে না। লোকটা নিজের চশমা খুলে রাতের দিকে মুচকি হেসে বলে, কি মামনি, কি নিয়ে এত চিন্তা করো সারাদিন? প্রেশার এত লো কেন? কেন ডক্টরের প্রেশার এত লো থাকার তো কথা না, কিসের এত চিন্তা তোমার? রাত মাথায় হাত দিয়ে দেখে ব্যান্ডেজ করা। রাত বিরক্ত নিয়ে শুয়ে আছে। ডক্টর আরও কিছুক্ষণ দেখে চলে যায়। রাতের দাদু মরিয়াম বেগম রাতের পাশে বসে কিছু তক্তি কথা শুনিয়ে যায়। একে একে সবাই রাতকে প্রশ্ন করছে, কেন তাদের না জানিয়ে গেল, কোনো ছেলে সাথে করে কেন নিল না। আরও কিছু কথা বলে সবাই বেরিয়ে গেল। রাত বিরক্ত নিয়ে এতক্ষণ শুয়েছিল। সবাই যেতেই রাত উঠে বসে। তিল এতক্ষণ দূরে দাঁড়িয়েছিল। যতই সে রাতকে ভালোবেসে থাকুক না কেন, সবার আগে তো রাতের সব কিছুই ওর পরিবারের অধিকার। রাতকে উঠতে সাহায্য করে পলক দৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে আছে। রাত মেচি হাসি দিয়ে প্রশ্ন করে, এভাবে তাকিয়ে আছিস কেন? খেয়ে ফেলবি নাকি? আর এত বড় ব্যান্ডেজ কেন করলো? মানে গ্রামের মানুষ পেয়ে 2-4টা ওষুধ লিখে দিয়ে টাকা নেওয়ার ধান্দা। তুই এখানে থেকেও কিছু বললি না কেন? রাতের কণ্ঠে রাগের আভাস পেয়েছে। তিল তবুও রাতের প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা রাতের দিকে প্রশ্ন ছুড়ে মারে, তুই হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলি কেন? হ্যাঁ, তুই অতিরিক্ত টেনশন করিস সেটা মানলাম, কিন্তু কখনো অজ্ঞান হয়ে তো যেতে দেখিনি। সত্যি বলতো, তুই কি নিজে এত ভয় পেয়েছিলি? তোদের এলাকার হাতুড়ে ডক্টরের কথা আমার বিশ্বাস হলো না। যেখানে আমি ডক্টর না পড়ে বুঝতে পারলাম তুই আতঙ্কে সেন্স হারিয়েছিলি, সেখানে ইনি ডক্টর হয়ে। সত্যিই কিনি ডক্টর? তিলের এক নাগাড়ে করা প্রশ্ন রাত ফিক করে হেসে দিল। রাতের হাসির কারণ খুঁজে পেয়ে তিল ভ্রু মুচকে তাকিয়ে থাকে। রাত তিলের এমন মুখ দেখে বলে, গ্রামের মাটিতে পা দিতে না দিতে এই গ্রামের মতো কথা শিখে গিয়েছিস? আর যে দেশে সরকারি চাকরি পেতেও ঘুষ দিতে হয়, যেখানে তুই ভেজাল ছাড়া কিছু পাবি কী করে? এসব আসলে ডক্টর না। এদের মধ্যে অনেকে এসএসসি পাসও না, আবার সবার কাছে ডক্টর। ওই যে টাকা। শোন, তোকে পার্সোনালি একটা কথা বলি। আমাদের গ্রামে এমন একজন চেয়ারম্যান পদে দাঁড়িয়েছিল, যে বিদেশে 5টা বিয়ে করেছে আর দেশে একটা। সে আবার 8 পাসও না, কিন্তু টাকার জোরে সার্টিফিকেট পেয়েছে। তার এক ছেলে রাস্তার হোক বা যেখানে খুশি মেয়েদের টিচ করে বেড়ায়। তার এক মেয়ে আছে, ফুল বাজে, ছেলেদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় শুধু নিজের শরীর দেখিয়ে। তাহলে বল, এমন লোক কি করে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র পায়? বল আমাকে।
তিল অবাক হয়ে প্রশ্ন করে। আসলে কি 5টা বিয়ে করেছে? রাত সোজাসুজি হ্যাঁ সূচক উত্তর দেয়। তিল আবারও অবাক হয়ে বলে, সেই লোক চেয়ারম্যান হয়েছিল। না রে বোন, আরেকজনের ভোট কিনে আমার আব্বু চেয়ারম্যান হয়েছে। তবে আব্বু ভোট না কিনলে জিতলে ওই অমানুষ জিতে গেলে মানুষকে মানুষ ভাবতো না। যাই হোক, বাদ দে। আসল কথা, সব কিছুতে এখন ভেজাল। হাতে গোনা কয়েকজন ভালো মানুষ পাবে। এখন সবাই টাকা, ক্ষমতা এসবের পেছনে ছোটে, কিন্তু কেউ ভাবে না পরকালে গেলে এদের কি হবে। তিল মাথা চুলকিয়ে রাতকে আবারও প্রশ্ন করতে যাবে, তার আগেই হাতে হাত বাড়িয়ে চুপ করিয়ে দিয়ে শুয়ে পড়ে। রাতের নিস্তব্ধতা চারিদিকে চেয়ে আছে। মাঝে মাঝে পোকা মাকড়ের আওয়াজ শোনা যাচ্ছে। গায়ে চাদর জড়িয়ে জানালার কাছে বই পড়ছে রাত। বরাবরই তার রাতে বই পড়ার অভ্যাস, কিছুতেই এই অভ্যাস ছাড়াতে পারল না। রাতের ভবিষ্যমতে রাতের উপন্যাসের আসল অর্থ স্পষ্ট করে বোঝা যায়। জানালা দিয়ে একবার বাইরে দেখছে, আরেকবার তিলের দিকে দেখছে। তিলের দিকে তাকাতেই মুখে হাসি ফুটে উঠল। উল্টো হয়ে শুয়ে আছে তিল। প্লাজো হালকা হাঁটুর ওপরে উঠে গেছে, কম্বলের নিচে শরীর আর এক পা বাইরে বের করা। তিলের এমন ঘুমানোর স্টাইল রাতের খুব ভালো লাগে। রাত পুনরায় উপন্যাস পড়ায় মনোযোগ দিল। হঠাৎ কারো ডুকরে কান্নার আওয়াজে রাতের পড়ায় ব্যাঘাত ঘটল। মনের ভুল ভেবে রাত পুনরায় পড়ায় মনোযোগ দিতে গেল, আবারও কারোর কান্নার আওয়াজ পাচ্ছে। রাত দরজা খুলে বাইরে উকি দিল, কিন্তু তেমন কিছু দেখল না। অন্ধকারে অচ্ছন্ন চারিদিক। রাতের কাছে এখন পরিবেশ কবর স্নানের মতো লাগছে। কান্নার শব্দ আরও প্রখর হতেই রাত নিজের সেলফোন থেকে টর্চ জ্বালিয়ে কান্নার আওয়াজ অনুসরণ করার চেষ্টা করছে। রাতের রুমের কিছুটা দূরেই ওর আব্বু আম্মুর ঘর। রাত সামনে এগিয়ে যাচ্ছে, যত এগিয়ে যাচ্ছে আওয়াজটা তত ঘাড় হতে থাকছে। আওয়াজ অনুসরণ করতে করতে রাত দক্ষিণ দিকের ঘরটার সামনে এসে দাঁড়ালো, যে ঘরে একসময় রাত থাকতো, বাইরে থেকে তালা দেওয়া। রাত তালায় নিজের স্পর্শ দিতেই এবার কারোর কান্নার প্রস্তুতি কণ্ঠ পেল। হঠাৎ এমন কণ্ঠ রাতকে চমকে 2 কদম পিছিয়ে গেল। নিজেকে সামলে দরজায় কান দিতেই শীতল বাতাসে রাতের শরীর কাটা দিয়ে উঠল। সারা শরীর কপস্তক্ত হতে লাগলো। হঠাৎ পিছন থেকে কেউ রাতের কাঁধে হাত রাখতেই রাত টর্চ জলদি পেছনে ঘুরিয়ে চিৎকার করে ওঠে। বাড়ির সবাই অর্ণবের ঘরে দাঁড়িয়ে আছে। রাত কাচুমাচু হয়ে মায়ের পাশে দাঁড়িয়ে আছে। সবার মুখে গম্ভীর ভাব। অর্ণবের এখনও সেন্স ফেরেনি। মাহমুদুল সাহেব রাতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, এত রাতে তুমি ওখানে গেলে কি করে? তোমাকে নিষেধ করা হয়নি ওই রুমের পাশ দিয়েও যাবে না? তারপরেও রাত বাকি কথা সম্পূর্ণ করতে না দিয়ে মাথা নিচু করে বলে, আব্বু, আমি আওয়াজ পেয়ে ওখানে গিয়েছিলাম। আর তুমি তো জানো আমার ছোট থেকে সাদা জিনিসে ভয়। অর্পণ ভাইয়া সাদা জ্যাকেট পরছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই। মাহমুদুল খান খেকিয়ে উঠে বলে, তাই তুমি অর্ণবকে ধাক্কা মেরে উপর থেকে ফেলে দিলে? ছেলেটার কি অবস্থা হয়েছে তুমি দেখেছো? রাত ছলছল চোখ নিয়ে নিজের আব্বুর দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলে, আমি অর্ণব ভাইয়াকে ধাক্কা দেই নাই। আমার কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে তাকাতে দেখে অর্ণব ভাইয়া বারান্দা থেকে নিচে পড়ে যাচ্ছে। অন্ধকারের মধ্যে সাদা জ্যাকেট জলজল করছিল, সেটা দেখে আমি ভয় পেয়ে চিৎকার করছিলাম। কিন্তু আফসোস হচ্ছে এত বছরও তুমি পাল্টালে না। আগেও পরে ছেলের জন্য দরদ, আর এখনও। এই জন্যই হয়তো আপু চলে। মাহমুদুল খান ধমক দিতেই রাত রুম থেকে বেরিয়ে যায়। সঞ্চিতা খান দুধ গরম করতে গিয়েছিল অর্ণবের সেন্স ফিরলে খাওয়াবে। মেয়েকে এভাবে চলে যেতে দেখে সঞ্চিতা খান বুঝে যায় কিছু হয়েছে। দুধ হাতে নিয়ে মাহমুদুল খানের সামনে দাঁড়িয়ে বলে, তুমি কি মানুষ? মেয়েটা কত বছর পর বাসায় আসলো আর তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো? একটু কি কষ্ট হয় না এক মেয়েকে হারিয়ে? বাকিটা সঞ্চিতা খান শেষ করলেন না। মাহমুদুল খান দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, ভালো ব্যবহার করে কি হলো? সে তো চলে গেল, তাহলে খারাপ ব্যবহার করাই ভালো। তোমার মেয়ের সাথে আজকে খারাপ ব্যবহার এই জন্য করলাম যাতে সে ওই ঘরের আশেপাশেও না যায়। তুমি তো জানো অর্ণব যতবার ওই রুমের সামনে গিয়েছে ততবার ওর কিছু না কিছু হয়েছে। তোমার মেয়েকে ভালো করে বুঝিয়ে দিও যেন ওই ঘরের আশেপাশেও ও না যায়।
মাহমুদুল খান ঘর থেকে বেরিয়ে যায়। ছাদের এক কোণায় হাঁটু মুখে গুজে কান্না করছে রাত। এত বছর পর বাবার এরকম ব্যবহার মেনে নিতে কষ্ট হচ্ছে রাতের। রাত হেঁচকি তুলে কান্না করতে করতে বিড়বিড় করে বলে, তুই কেন চলে গেলি নিশি আপু? জানিস আমার তোকে শুয়ে দেখতে ইচ্ছে করে, তোর কাছে সব অভিযোগ দিতে ইচ্ছে করছে। আমাদের কথা কি তোর একটু মনে পড়ে না? স্বার্থপরের মতো একা একা ছেড়ে চলে গেলি, এত নিষ্ঠুর তুই। রাতের চোখের ভাসতে থাকে সেই দিনের কথা। রাত এসএসসি দিয়েছে, রেজাল্টের জন্য টেনশনে মরে যাচ্ছে। সকাল থেকে পায়চারি করছে। বিছানার ওপর অন্যমনস্ক হয়ে বসে বসে গুনগুন করে গান গাইছে নিশি। রাত নিজের আপ্পুর দিকে খেয়াল করে, অস্থির কণ্ঠে বলে, আপু তুই কি আমার মতো রেজাল্ট নিয়ে টেনশন করছিস? জানিস আমার না খুব ভয় করছে। আব্বুর কত ইচ্ছা আমাকে ডাক্তারি পড়াবে। আমি কি পারবো আব্বুর স্বপ্ন পূরণ করতে? যদি ভালো রেজাল্ট না হয় তাহলে আব্বুকে অনেক কষ্ট পাবে। আমার কান্না পাচ্ছে আব্বু। নিশি খাটের ওপর থেকে উঠে রাতকে আয়নার সামনে ধরে মুচকি হেসে বলে, দেখ তো এটা আমার বোন কিনা। আমার বোন ভীতু সেটা তো জানি, কিন্তু নিজের ওপর কি একটুও বিশ্বাস নেই? রাত অবাক হয়ে আয়নায় নিশির প্রতিবক্তির দিকে তাকিয়ে প্রশ্ন করে, মানে আমি কি করলাম? নিশি রাতের মাথায় গান্ডা মেরে বলে, আমি জানি তুই ভালো করবি, তোর প্রতি আমার বিশ্বাস আছে, বুঝলি? আর তোকে নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে। তুই তো জানিস তুই বেস্ট, তাহলে কারোর কি বলাই কি করাই কান দিবি না। এই দুনিয়ায় তুই ততদিন ভালো থাকতে পারবি যতদিন ইগনোর করতে পারবি, বুঝলি? রাত নিশির গাল টেনে জড়িয়ে ধরে বলে, আমি সবসময় ভালো থাকবো তুই আমার পাশে থাকলে। নিশি ঠাট্টা সরে বলে, আমি যদি না থাকি তখন কি করবি? ধর আমি আর নেই। রাত এক ঝটকায় নিজের আপ্পুর থেকে দূরে সরে আসে। অভিমানী কণ্ঠে বলে, লাগবে না তোর মতো পচা আপি, আমার আরও অনেক বোন আছে। নিশি হেসে হেসে গান গাইতে লাগলো। যার উষ্ণ আছে, ভালোবাসা বাঁচে, সে হৃদয় ভাঙে তা মানি না, জানি না কেন তা জানি না। রাত রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। নিশি কতবার পেছন ডাকলেও শুনল না। নিশি রাতের যাওয়ার দিকে তাকিয়ে জোরে চিল্লিয়ে বলে, রাগ করছিস তো ঠিক আছে, যখন আমি থাকবো না তখন দেখবো এই রাগ জেদ কাকে দেখাস। বুঝবি সেদিন যেদিন খুঁজবি কিন্তু পাবি না, হারিয়ে খুঁজবি আমায়, পাগলের মতো খুঁজবি। এই কথাটা যথেষ্ট রাতের রাগ বাড়ানোর জন্য। সেদিন আর সারা রাত রাত নিশির সাথে কথা বলেনি। নিশি চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি। বিকেলে রাত ওর বান্ধবীদের সাথে স্কুলে যায় রেজাল্ট নিতে। রাতের স্কুল থেকে 5 জন A+ পেয়েছে। 4 জন ছেলে আর মেয়েদের মধ্যে এক রাত গোল্ডেন A+ পেয়েছে। রাত খুশি হয়ে ছুটতে ছুটতে বাসার দিকে যায়। রাস্তায় রাতের মনে হলো কেউ ওকে ডাকছে। পেছনে ঘুরে কাউকে না পেয়ে বাসায় চলে যায়। রাতের আব্বু মেয়েকে মাথায় নিয়ে গ্রামের সবাইকে মিষ্টি বিতরণ করে। সবার মাঝে রাতও আপ্পুর ওপর রেগেছিল বলে আর খোঁজ করেনি। সন্ধ্যায় রাতের নানু এসে রাতকে নিয়ে যায়। নিশির সাথে আর রাতের দেখা হলো না। 5 দিন পর রাতের আব্বু রাতকে নিয়ে আসে। রাত খুশি হয়ে আব্বুর সাথে যায়, কিন্তু মাহমুদুল খান যখন রাতকে এয়ারপোর্টে নিয়ে যায় তখন রাতের আব্বুর দিকে তাকিয়ে প্রশ্ন করার আগেই মাহমুদুল খান রাতের মাথায় হাত বুলিয়ে বলে, দেখ মা, বাবা মা কখনো সন্তানের ক্ষতি চায় না, তোর ভালোর জন্য করছি, মন দিয়ে লেখাপড়া করিস, ওখানে তোর কোনো অসুবিধা হবে না। রাতকে আর কিছু বলতে না দিয়ে মাহমুদুল খান পাঠিয়ে দেয়। সেদিন রাতে শুধু নিবাক দর্শকের মতো সব দেখছিল। প্রথমে ভাবছিল বেড়াতে পাঠাচ্ছে, কিন্তু পরে যখন আসতে না দিত তখন রাত বুঝে যায় দিনের পর দিন রাত কান্না করতো দেশে আসার জন্য, কিন্তু রাতকে আসতে দিতে চায় না। কেন এমন করা হচ্ছে সেটা রাতের জানা নেই। তবে সব রহস্য জানতে দেশের মাটিতে পা দেওয়া রাতের সেদিনের কথা ভেবে রাতের কান্না আরও বেড়ে গেল। আপু তুই ঠিক বলেছিস, সত্যি তোকে আমি খুঁজছি, পাগলের মতো খুঁজছি। কান্না করতে করতে রাতের দম বন্ধ হয়ে আসছে। কতদিন পর কান্না করছে সেটা ওর জানা নেই। হঠাৎ কানে কারো শীতল কণ্ঠ আসতে রাত চমকে যায়। জোছনা রাতে ছাদের সব কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে। রাতের গা শিরশির করে উঠল। ছোটবেলা থেকে রাত একটু বেশি ভয় পায়। এত বছর এই ভয় দেখা দেয়নি, কিন্তু আজ যেন হঠাৎ ভয়ানা দেখা দিয়ে শুরু করেছে। ওড়না দিয়ে চোখ মুখ মুছছে,
এগিয়ে যায়। টাঙ্কির পেছনে বসেছিল এতক্ষণ। যত এগিয়ে যাচ্ছে কণ্ঠটা তত ঘাড় হচ্ছে। মেয়েলি কণ্ঠে কেউ গান গাইছে। রাত কিছু সময় থমকে যায়। ছাদের কিনারায় সাদা সালোয়ার স্যুট পরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। সোনালি চুলগুলো বাতাসে উড়ছে। মেয়েটা গুনগুন করে গান গাইছে। যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তা মানি না। রাতের মাথা ঘুরছে। এই গানটা রাতের খুব পরিচিত। ভিত দিয়ে ঠোঁট ভিজিয়ে সামনে এগিয়ে এগিয়ে ডাক দেয়। মেয়েটা নিজের মতো করে গান গেয়ে যাচ্ছে। রাত যখনই কাঁধে হাত দিতে যাবে তখনই পেছন থেকে কেউ রাতকে ডেকে ওঠে। রাত পিছনে তাকিয়ে দেখে তিল মৃত ধমক দিয়ে বলে, এখানে কি করিস তুই? সে কখন থেকে তোকে খুঁজছে। রাত গুরুত্ব না দিয়ে সামনে তাকাতেই আরেক দফা চমকে যায়। সামনে কেউ নেই। এখানে কেউ ছিল, তুই দেখেছিস তিল? তিল নিজের মাথায় হাত দিয়ে বলে, তোর যে মাথায় আঘাত লেগে উল্টাপাল্টা দেখেছিস সেটা বুঝতে পারছি। রাত ছাদ ভালো করে দেখছে আর বলছে, আরে আমি একটা মেয়েকে দেখেছি, গান গাইছিল, এখানেই তো ছিল। রাতের কথায় তিল ভ্রু কুঁচকে বলে, কোথায়? ভূত হয়ে গেছে? রাত কিছু বলতে যাবে তিল রাতকে বলতে না দিয়ে ঠেলতে ঠেলতে ঘরে নিয়ে যায়। রাত বারবার বলছে কেউ ছিল না। তিল রাতের কথায় পাত্তা না দিয়ে রাতকে শুইয়ে দেয়। রাত 3টা বাজে। রোজ ফজরের নামাজ পড়ে রাত ঘুমোয়। আজ বিছানায় পড়তেই চোখের রাজ্যে ঘুম চলে আসে। হয়তো শরীর দুর্বল সেই জন্য। কারোর ডাকে ঘুম ভেঙে যায় রাতের। রাত চোখ ডলতে ডলতে বিছানা থেকে নেমে লাইট অন করতে গেলে কেউ মৃদু চিৎকার দিয়ে বলে, করিস না, তাহলে আমাকে পাবি না। কণ্ঠটা রাতের কাছে খুব পরিচিত মনে হচ্ছে। জানলার দিকে কেউ দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে। তিল বিছানায় শুয়ে আছে। তাহলে এখানে কে? আবার সেই কণ্ঠে রাত কেঁপে উঠল। রাতের দিকে হাত বাড়িয়ে রাখছে। কাছে আয়, একটু ছুঁয়ে দেখি। রাত বুঝতে পারলো এটা তিল। আমেরিকায় থাকতে প্রায় এমন মজা করে থাকে। রাত ধীর পায়ে এগিয়ে যায়। বাইরে আলোর স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটিকে। জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। রাত পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি কিন্তু ভয় পাইনি, আর তুই জানিস আমার শরীর ভালো না। কি সুন্দর ঘুমাস। বাকিটা সম্পূর্ণ করতে পারে না। তিলের শরীর ঠান্ডা মনে হচ্ছে। ফ্রিজ থেকে বের করে আনছে। এ কি, তোর শরীর এত ঠান্ডা কেন? অপর পক্ষ থেকে শুধু দীর্ঘ শ্বাসগুলো গেল। জানলার দিক থেকে মুখ সরিয়ে রাতের মুখোমুখি দাঁড়ায়। অনাকৃত ব্যক্তিকে দেখে রাত ছলছল চোখে তাকিয়ে থাকে। মুখের ওপর ঠান্ডা কিছু অনুভব হওয়ায় ধৈর্য পড়িয়ে ওঠে বসে রাত। চারিদিকে তাকিয়ে তিলকে জড়িয়ে ধরে অস্থির কণ্ঠে বলে, নিশিপু কোথায়? ওঠেনি এখনো? ডেকে দে না তিল, আপুর সাথে আমার অনেক কথা আছে, অনেক কথা। তিল ভ্রু কুঁচকে রাতের কপালে হাত দিয়ে বলে, কি আবল তাবল বলছিস? নিশিপু আবার কে? এই বাড়িতে তো ওই নামের কেউ নেই। মাথায় কি গুরুতর আঘাত পেয়েছিস? আজই শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাবো, রেডি হয়ে নে। রাত 2 হাত দিয়ে মাথা চেপে ধরে আছে। কালকে রাতের কথা মনে করার চেষ্টা করছে। কিছুই মনে পড়ছে না। দেখে তিলকে প্রশ্ন করে, এখানে কেউ ছিল না তিল? তিল সোজাভাবে না বোধহয় উত্তর দেয়। রাতের মাথা ব্যথা করছে। বিছানার পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে দুপুর 1টা। এই প্রথম রাত এত সময় ঘুমিয়েছে। রাত অবাক হয়ে বলে, সত্যি সত্যি দুপুর 1টা বাজে নাকি আমার ফোনের টাইম নষ্ট? বিছানা গুছিয়ে রাতের পাশে বসতে বসতে বলে, তোর ফোনের কিছু হয়নি? দুপুর 1টা বাজে। তোর আব্বু কয়েকবার খোঁজ করেছে, শরীর ভালো না দেখে কেউ তোকে ডাকেনি। কিন্তু তুই সারা রাত জেগে থাকলেও কখনো এতক্ষণ পর্যন্ত ঘুমাতে দেখিনি। শরীর কি অনেক খারাপ লাগছে? চিন্তিত কণ্ঠে তিল প্রশ্ন করে। তিলের প্রশ্নে রাত মুচকি হেসে হালকাভাবে জড়িয়ে ধরে বলে, না রে, আমি জানি না কিভাবে ঘুমিয়ে পড়লাম, আর এত ঘুম, উফ। তিল রাতকে ঠেলতে ঠেলতে গোসলখানায় পাঠায়। রাত চোখ মুখে পানি দিচ্ছে। তখনও কারোর হাসির শব্দ পায়। চোখ খুলে কিছুটা পিছিয়ে যায়। পিছনে ফিরে তাকাতেই দেখে কেউ নেই। আয়নায় আবার তাকিয়ে দেখে ফাঁকা। রাত হতবাক হয়ে তাকিয়ে আছে। মাথার 2 পাশে হাত দিয়ে বিড়বিড় করছে। কালকের রাতের কথা সব মনে পড়ছে। হ্যাঁ, কাল রাতে রাত নিশিকে দেখেছিল। সেই চেহারা, সেই হাসি, সেই মিষ্টি কণ্ঠে গান একদম আগের মতো আছে। রাত বিশ্বাস করতে পারছিল না এটা তার আপ্পু। এত বছর পর নিজের আপ্পুকে দেখে
রাতের কথা বলার শক্তি হারিয়ে গিয়েছিল। অনাকৃত্য কোনো কিছুই পেয়ে গেল মানুষ কিছু সময় স্তব্ধ হয়ে যায়। রাতের বেলায়ও তাই হয়েছিল, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ ছিল না। নিশি রাতের কপালে ছোট করে চুমু দিয়ে হেসে বলে, আমাকে খুঁজছিস? পাবি না আমাকে। তোর মধ্যে আমি আছি, আমার ভালোবাসার মধ্যে আমি আছি। কোথাও যাইনি আমি, আমার ভালোবাসার সাথেই আছি। খুঁজে বের কর আমার ভালোবাসাকে, তাহলে পাবি আমাকে। তোকে আমার কিচ্ছু বলার নেই। আমি চাই তুই অনুভব কর ভালোবাসার প্রতীক গোলাপ। গোলাপ একসময় শুকিয়ে যায়, কিন্তু ভালোবাসা শেষ হয় না। রাত কিছুটা স্বাভাবিক হয়ে ঠোঁট দিয়ে কিছু উচ্চারণ করতে যাবে, তার আগেই নিশি রাতের ঠোঁটে আঙ্গুল দেয়। কিছু বলিস না, তোর সব প্রশ্নের উত্তর তোকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, শুধু তোকে। কাউকে বিশ্বাস করবি না, দুনিয়াটা স্বার্থপর আর বেইমানে ভরে গেছে। বেইমানি কিন্তু বাইরের লোক করে না, আপনজনদের মধ্যেই বেইমান থাকে। আমি জানি তুই পারবি। এত দূর ছুটে আসছিস তো নিজের আপুকে খুঁজতে, তাহলে খুঁজে বের কর। হাসি রে, আবার আসবো অন্য একদিন। রাত এবার নিশিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাত কেন কান্না করছে সেটা রাতের জানা নেই, তবে এতদিন পর নিরাপদ আশ্রয় পেয়ে রাতের খুব কান্না করতে ইচ্ছে করছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানার উপর বসে পড়ে রাত। তিল এখনও ঘরে নেই। রাতের কাছে সবটা কুয়াশার মতো লাগছে। কাল রাতে কি স্বপ্ন দেখেছিল নাকি সত্যি নিশি এসেছিল? আসলে কোথায় সে? অনেক প্রশ্ন মাথায় ঘুরছে। সব কিছুর উত্তর আদৌ কি মিলবে? অর্ণবের রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে রাত আর তিল। তিল বারবার বলছে ভেতরে যেতে, কিন্তু রাতের ইচ্ছে করছে না। অনুশোচনা নাকি অন্য কিছু সেটা রাত বুঝতে পারছে না। রাত রুমের বাইরে থেকে ফিরে যেতে গেলে ভিতর থেকে মাহমুদুল খান আওয়াজ পেয়ে দাঁড়িয়ে যায়। ওখানে দাঁড়িয়ে কি করছো? ভিতরে আসো। রাত তিলের হাত ধরে ভেতরে যায়। অর্ণব শুয়ে আছে, হাতে অনেকটা আঘাত পেয়েছে। রাত ওর আব্বুকে ডাক দিতেই মাহমুদুল খান রাতের দিকে ফিরে তাকায়, মুখে গম্ভীরতা বজায় রেখে বলে, তোমার আম্মু নিশ্চয়ই তোমাকে বলেছে আমরা তোমার নানু বাড়ি যাচ্ছি। তোমার নানুর শরীর ভালো না, আমাদের যেতে হবে। তোমাকেও নিয়ে যেতাম, কিন্তু অর্ণবের শরীর ভালো না, তাই। মাহমুদুল খানকে বাকিটা বলতে না দিয়ে রাত তাচ্ছিল্যের সরে বলে, আমি আপনার পালিত ছেলের দেখাশোনা করব, তাই তো? বাহ আব্বু বাহ। শরীর তো আমারও খারাপ, কই আপনি তো একবারও জিজ্ঞেস করলেন না কেমন আছি। এত বছর পর আসলাম, তবুও মাথায় হাত বুলিয়ে দিলেন না। এত দরদ আপনার পালিত সন্তানের জন্য, তাহলে একটা মেড রেখে দেন। আমি কারোর মেড না। মাহমুদুল খান ধমক দিয়ে বলে, অর্ণব আমার নিজের ছেলে, ভুলে যেও না। অর্ণবের আব্বু আমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে। ওর আব্বুর মারা যাওয়ার পর ঘরবন্দি করে রেখে ওর মাও মারা যায়। আমার জন্যই ছেলেটা তার আব্বু আম্মুর ভালোবাসা থেকে বঞ্চিত, আর তুমি এমন ব্যবহার করছো। এই শিক্ষা দিয়েছি তোমায়? মাহমুদুল খানের চিৎকারে তিল কেঁপে ওঠে, কিন্তু রাতের কোনো হেলদোল নেই। অর্ণব নিচু কণ্ঠে বলে, থাক না বড় আব্বু, বাদ দাও। আমি তো এখন ঠিক আছি, তুমি আর ওকে কিচ্ছু বলো না। আমরা একটু পর বের হব, এসে যেন না শুনি তুমি বাইরে কোথাও গিয়েছো। অর্ণবের পাশেই থাকবে। কথাটা বলে মাহমুদুল খান বেরিয়ে যায়। রাতের খুব রাগ হয়, তবুও নিজের রাগটা দমন করে অর্ণবের দিকে মুচকি হেসে তাকিয়ে থাকে। অর্ণব ওর কথার ঝুলি খুলে বসে রাতের সাথে। রাত দক্ষিণার সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে, যে ঘরে একসময় রাত আর ওর বোন থাকতো। অর্ণব এখনও ঘুমোচ্ছে। তিলকে পাহারাদার হিসেবে রেখে রাত দরজার কাছে আসে। দরজার চাবি রাতের কাছে নেই। বেশ কিছুক্ষণ ভেবে চিনতে ঘর থেকে নাইট্রিক অ্যাসিড নিয়ে আসে। এই অ্যাসিড কালকেই অর্ডার করে আনছে। কলেজের স্টুডেন্টদের বিভিন্ন ব্রিতমের কাজে লাগে। রাত তো একজন সাইকোলজিস্টিক ডক্টর। অ্যাসিডের মাধ্যমে তালা খুলে যায়। দরজা খুলে ভেতরে যেতেই রাতের চোখে বিচ্ছিন্নতার ছাপ দেখা যায়। রাতের ভাবনায় আসে না এটা কি কারো রুম ছিল নাকি কোনো পরিত্যমার প্রসাদ। রাতের এখনও মনে হচ্ছে এই রুমটা ওর জন্য অপেক্ষা করছিল, যে অপেক্ষার কোনো শেষ নেই। রাতের এখনও মনে পড়ে নিশি কতটা যত্ন নিয়ে রুমটা পরিষ্কার করত। আজ মানুষটা নেই বলে তার সব কিছু এত অযত্ন। রাত মাকড়সার জাল সরিয়ে রুমটা ভালো করে দেখে। কত স্মৃতি, কত স্বপ্ন এই ঘরটা ঘিরে। বাইরে গিয়ে একটা ঝাড়ু নিয়ে এসে পরিষ্কার করতে থাকে।
প্রায় 1 ঘন্টা পর সব কিছু পরিষ্কার হয়। ঘরটা আগের মতো গোছানো, শুধু ধুলো জমে গিয়েছিল আর মাকড়সার বাসা বেঁধেছিল। রাতের কাছে রুমটা নতুন কিছু মনে হচ্ছে। চোখ বন্ধ করে যেন রাত কোথায় আছে বলে দিতে পারবে। আলমারি খুলতেই রাতের শরীরের ওপর কিছু জামা কাপড় পরে। রাত বিরক্তি নিয়ে তুলতেই দেখে এইগুলো তারই জামা। রাত আনমনে বলে ওঠে, নিশি আপু দেখার আগে তাড়াতাড়ি গুছিয়ে রাখি। রাত জামাগুলো গুছিয়ে রাখছে, তখনই তার কানে ভেসে আসে সেই পরিচিত কণ্ঠ। কিরে, এখনো তুই তোর জামা কাপড়গুলো ঠিকভাবে গোছাতে পারলি না? আর কত রাত, তোর সব কাজ কি আমাকে করতে হবে? সরি রে, আর আমার কাজ তুই ছাড়া কে করবে? মোটা হয়ে যাচ্ছিস, একটু কাজ করলে ভালো লাগবে। তবে রে, রাতের পিছু ছুটতে থাকে আর রাতও নিজেকে বাঁচাতে দৌড়তে থাকে। জানলার শব্দে রাত সেই দিকে তাকিয়ে সামনে তাকাতেই দেখে কেউ নেই। আলমারির সামনে কাপড়গুলো নিয়ে দাঁড়িয়ে আছে রাত। অন্য আলমারি খুলতেই নিশির গোছানো কাপড় দেখে রাতের চোখে পানি চলে আসলো। হাত দিয়ে চোখ মুছে আলমারি থেকে কিছু ড্রেস বের করে রাখলো রাত। এখানে তো এমন কিছু দেখছি না, তাহলে ঘরটা লক করার কি দরকার? আর সেদিন যে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল, সেটা কি? বিছানার উপর শুয়ে পড়ে আছে রাত। সব কিছু আগের মতোই আছে। রাতের মনে হচ্ছে সেদিন এই ঘর ছেড়ে বের হলো রাত। বালিশের নিচে হাত দিতেই কিছু একটা হাতে বাঁধে। উঠে বসে বালিশটা সরাতেই একটা বক্স চোখে পড়ে। রাতের মনে হচ্ছে বাক্সটার কথা। এটাই নিশিপু তার সব চিঠি রাখত। রাত বাক্সটা খুলতেই হাজারো রঙিন চিঠি দেখতে পায়। চিঠিগুলো কতটা যত্নে রাখত সেটা রাত ভালো করে জানে। রাতের চোখ যায় ব্যালকনির দিকে। ব্যালকনির দরজার পাশে লাল কিছু দেখতে পাচ্ছে রাত। আরেকটু কাছে যেতেই দেখতে পায় দেওয়ালে লাল কিছু লাগানো। মনে হচ্ছে কোনো পশুকে জব্দ করা হয়েছে। হঠাৎ রাতের দম আটকে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাত ফ্লোরে বসে পড়ে। বুক পর্যন্ত ব্যথা করছে। তিল দরজা খুলে ঢুকতে রাতকে ডাকতে থাকে। রাতকে মাটিতে বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে তিল ছুটে যায়। রাতকে তুলে ঘরে নিয়ে এসে ইনহেলার দেয়। রাত কিছুটা স্বাভাবিক হতেই তিল প্রশ্ন করে, কি হয়েছিল তোর? কিছু পেয়েছিস? তোর আব্বুর চলে আসবে দেখে ডাকতে গিয়েছিলাম। তিলের প্রশ্নে রাত কিছুক্ষণ চুপ। তারপরে তিল বলে, ঘরটা লক করে আয়, আর খাটের উপরে দেখবি কিছু ড্রেস আর একটা বক্স আছে, নিয়ে আয়। রাতের কথার ওপর তিল আর কিছু না বলে আনতে যেতে গেল গাড়ির হর্নের শব্দ পায়। নীল তাড়াতাড়ি বের করে দরজা ভালো করে লক করে দেয়। কিন্তু তিলের কাছে একটা বিষয় খুব অদ্ভুত লাগলো। সবার বারণ না শুনে রাত বেরিয়ে যায় ওই ঘর থেকে। বের হওয়ার পর থেকে রাতের মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। সবাই যা বলছে সত্যি না। তিল সেই কখন থেকে প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু রাত নিজের চিন্তায় মগ্ন। বেশ কিছু সময় পর রাত হঠাৎ থেকে বলে, এই তো এখানেই, এই বাগান পার হলেই ওদের বাসা। তিল বাগানটার দিকে তাকিয়ে বলে, অদ্ভুত বাগানটা, কে থাকে? টিনের পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রাত আর তিল। তিল ইতিমধ্যে ছবি তোলা শুরু করেছে। তার ভবিষ্যতে সচরাচর এমন বাসা দেখা যায় না। রাত বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে দেখছে। তিলের দিকে তাকিয়ে কিছুটা হতাশা নিয়ে বলে, চল তিল, এখানে কেউ থাকে না, আশেপাশে কারোর কাছ থেকে শুনে দেখি কেউ কিছু বলতে পারে কি না। তিল কিছু বলতে যাবে, তার আগে মধ্যেই বয়স্ক একটা লোক বলে ওঠে, তোমরা এখানে কাকে খুঁজছো? রাতের মাস্ক পরা, সেজন্য হয়তো চিনতে পারেনি। রাত লোকটার কাছে গিয়ে বলে, হ্যাঁ, এখানে একটা পরিবার থাকতো, তাদের 2 ছেলে আর 1 মেয়ে ছিল। আপনি কি জানেন ওরা কোথায়? লোকটা কিছুক্ষণ আর রাতকে তিলকে ভালো করে দেখে নিল। তিলের মাস্ক খোলা। মধ্যবয়স্ক লোকটা বাড়িটার দিকে তাকিয়ে বলে, সে তো অনেক আগের কথা, তোমরা হঠাৎ? রাত কিছুটা ঘাবড়ে যায়। তিল রাতের হাত শক্ত করে ধরে বলে, আসলে আমরা একসাথে কলেজে পড়তাম, তাই ভাবলাম দেখা করে যাই। আমরা বাইরে থাকি, আপনি কি বলতে পারবেন ওরা এখন কোথায়? তিলের করা প্রশ্নে লোকটার মুখে কালো ছায়া দেখা গেল। মুখে গম্ভীরতা এনে লোকটা বলে, ওরা আর কেউ বেঁচে নেই। বড় ছেলের সুখের খেসারত পুরো পরিবারকে দিতে হয়েছে, এর বেশি আমি কিছু জানি না। লোকটা চলে যেতে গেলে রাত প্রশ্ন করে, শুনেছিলাম রাহাত নামের ছেলেটি নাকি কার সাথে পালিয়ে গিয়েছিল, বড়লোকের মেয়েকে নাকি পটিয়েছিল। তাহলে তো ওদেরও সুখে থাকার কথা, তাই না?
রাতের প্রশ্নে যেন লোকটা দ্বিগুণ রেগে যায়। রাত মুখে হাসি বজায় রেখে দাঁড়িয়ে আছে। লোকটা খেকিয়ে বলে, কিসের বড় লোকের মেয়ে? রাহাত ফাঁসিয়েছিল নাকি মেয়েটা ওকে ফাঁসিয়ে নিয়ে গিয়েছিল? রোজ তো দেখতাম মেয়েটা এই বাড়িতে আসতো, দুপুরে খেত। রাহাত বাড়ির বড় ছেলে ছিল, বাবা মা কত কষ্ট করে ওকে পড়াশোনা করেছিল যাতে একটু সুখের মুখ দেখতে পারে। কিন্তু কি পেল? অপমান, অবহেলা, লাঞ্ছনা। শেষে তো মৃত্যু হয়ে গেল। দোষ তো একা রাহাত করেনি, সেই মেয়েরও দোষ ছিল। তাহলে কেন একা ছেলের পরিবার ভোগ করলো? ছেলেটা গরিব বলে? কথাটা বলতে বলতে লোকটা কেঁদে ফেলল। রাত তিল দুজনেই হতবাক। তিলের মাথার ওপর দিয়ে যাচ্ছে সব। রাত লোকটাকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না, কিন্তু রাতের সব কিছু জানতেই হবে। রাত লোকটাকে আবারও কিছু বলতে যাবে, তার আগেই লোকটা ধমক দিয়ে বলে, চলে যাও, চলে যাও। তোমরা অতীত ঘটাতে যেও না। সেটা ছিল বিষাক্ত অতীত। এই পরিবারের ওপর কালো ছায়া নেমেছিল। লোকটা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। রাত একবার বাড়িটার দিকে আরেকবার লোকটার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছাড়ে। তিল রাতের কাঁধে হাত দিয়ে বলে, বাড়িটা কিন্তু সুন্দর, এখানে রাত কাটালে খারাপ হয় না, কি বলিস? রাত তিলের দিকে তাকিয়ে বাঁকা হেসে উত্তর দেয়, তাহলে এই গ্রামে জায়গা হবে না। মাহমুদুল খান গম্ভীর কণ্ঠে বলবে, তোমরা এই গ্রামের নিয়ম ভঙ্গ করেছো, এক্ষুনি আমার গ্রাম থেকে বেরিয়ে যাও, না হলে তোমাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হবে। রাত আর তিল একসঙ্গে হেসে দেয়। তিল রাতের গলা টেনে বলে, একদম তোর আব্বুর মতো হয়েছে। রাতও ভাব নিয়ে সামনের চুল ফু দিয়ে উড়িয়ে দিল। একটা উইল না, কিন্তু ভাব তো নিতে হবে। হাসতে হাসতে তিলের মুখের ভাব বদলে গেল। কিছুটা আমতা আমতা করে প্রশ্ন করে, আচ্ছা, তোর আব্বু এমন ব্যবহার করে কেন? কই, অর্ণব নামের ওই ছেলেটার সাথে তো খারাপ ব্যবহার করে না, তোর সাথে এমন করে কেন ব্যবহার, যেন তুইও না আর নিজের মেয়ে না? তিল যতই রাতের ক্লোজ না হোক না কেন, পরিবারের বিষয়ে জিজ্ঞেস করতে তিলের হিক্তব্ধ বোধ হচ্ছিল। তিলের কৌতূহল দৃষ্টির দিকে তাকিয়ে রাত মুচকে হাসে। এই হাসিই পারে মানুষের দুঃখ কষ্ট লুকিয়ে রাখতে। জীবনে যত কঠিন মুহূর্ত আসুক না কেন, সবসময় মুখে হাসি বজায় রাখতে হবে। রাত তিলের থেকে দৃষ্টি সরিয়ে সামনে হাঁটতে হাঁটতে বলে, কে বলবে, এই লোকটার কলিজা ছিলাম আমরা দুই বোন। এখানে এসে যতটুকু বুঝলাম, আব্বু চলে যাওয়ার জন্যই আব্বু এরকম হয়ে গেছে। গ্রামের মানুষ কুসংস্কারে বিশ্বাসী। বেশিরভাগ মানুষ তো মেয়ের থেকে ছেলে চায়, যাতে বুড়ো বয়সে আরামায়েসে খেতে পারে। সেখানে আব্বু আমাদের দুই বোনকে মাথায় তুলে রাখতো। আপুর চলে যাওয়ায় আব্বু অনেকটা আঘাত পেয়েছে, তাই হয়তো। রাত বাকিটা সম্পূর্ণ করতে পারল না। তিলের হঠাৎ চিৎকারে রাত পাশে ফিরে তাকায়, দেখে তিল পা ধরে আছে। রাত অস্থির হয়ে তিলের কাছে বসে বলে, কি হয়েছে? এভাবে চিৎকার করলি কেন? কোনো সমস্যা? আমাকে বল। তিল পা দেখিয়ে বলে, জানি না, হঠাৎ পায়ে ব্যথা পেলাম। রাত তিলের পা থেকে হাত সরিয়ে দেখে পায়ের গোড়ালিতে কালো হয়ে গেছে, পাশে ইট পড়ে আছে। রাত কিছু একটা আন্দাজ করতে পেরে তাড়াতাড়ি উঠে চারিদিকে কিছু খোঁজার চেষ্টা করে। তিল এক ভাব বসেই রাতকে প্রশ্ন করে, কি খুঁজছিস? মনে হয় বাচ্চারা ভুল করে। তিলকে বলতে না দিয়ে রাত বলে, এই সন্ধ্যার দিকে এখানে বাচ্চা থাকবে? ওই গাছের ওখানে কি আছে? রাত এগিয়ে যায় বড় তেঁতুল গাছটার দিকে। তেঁতুল গাছটা অত্যাধিক বড় হওয়ায় ওখানে মোটা লোক দাঁড়িয়ে থাকলেও বোঝা যাবে না। রাত ভালো করে দেখে এখানে কেউ নেই। এক পলক গাছটার দিকে তাকিয়ে তিলকে নিয়ে চলে যায়। তিল পায়ের ব্যথায় শুয়ে আছে। শীতকালে হালকা ব্যথাও যেন জীবন কেড়ে নেওয়ার মতো হয়। সেখানে তিলের পা কালো হয়ে গিয়েছে। রাত জানালার কাছে দাঁড়িয়ে একবার হাতের মুঠ খুলছে, আরেকবার বন্ধ করছে। দুই একবার বিড়বিড় করে কি যেন বলছে। তিল বিরক্ত হয়ে ফোন টিপছে। দরজা ধাক্কা দেওয়ার শব্দে তিল রাত দুজন দরজার দিকে তাকায়। মাহমুদুল খান দাঁড়িয়ে আছে। তিল রাতের দিকে তাকালো। রাত বিড়বিড় করে বলল, হয়ে গেল, তৈরি হয়ে নে রাত, আবার কিছু করার কথা শোনার জন্য। আপুরে, তোর মতো আমারও চলে যেতে হবে বুঝেছি। মানুষ চলে যাওয়ার পর তার মূল্য বোঝা যায়, কিন্তু যে মূল্য বোঝাতে চলে যেতে হয় সেই মূল্যের কি দরকার? রাত প্রশ্নটা নিজের মনেই আওড়াতে লাগলো। রাতকে নিশ্চুপ দেখে তিল মুখে হাসি নিয়ে বলে, ওখানে দাঁড়িয়ে কেন আঙ্কেল, ভেতরে আসুন। মাহমুদুল খান ভেতরে এসে একবার রাতের দিকে তাকিয়ে তিলের পাশে বসলো। রাত এখনো ভেবেই যাচ্ছে। মাহমুদুল খান তিলের পা দেখে বলল,
ইস, কি করে হলো? কতটা কালো হয়ে গেছে। খুব কি ব্যথা করছে? ডক্টর আনবো? তিল কি বলবে বুঝতে পারছে না। তিল তো নিজেই জানে না তার পায়ে আঘাতটা কি করে আসলো। রাত পরবর্তীতে শান্ত কণ্ঠে বলে, মাঠের রাস্তায় চলার অভ্যাস নেই তো, তাই হোঁচট খেয়ে এই অবস্থা। মাহমুদুল খান তিলের থেকে দৃষ্টি সরিয়ে রাতের দিকে পূর্ণ দৃষ্টির নিক্ষেপ করে খুব নিস্তেজ কণ্ঠে বলে, বাইরে যাওয়ার কি দরকার সেটা বুঝলাম না। একদিন তুমি মাথা ফাটিয়ে আসছো, একদিন তিল পা ভেঙে আসছে। এইসব কিছু কি স্বাভাবিকভাবে নেওয়া যায়? কাল থেকে তোমরা বাইরে বের হবে না। দিন দিন বেয়াদবির সীমা লঙ্ঘন করে যাচ্ছ। রাত বড়রা কোনো কিছু বারণ করলে সেটা তোমাদের ভালোর জন্যই বলা হয়। মেয়েটার পায়ের এই অবস্থা, এখন ওর আব্বুকে কি জবাব দেব? সেও তো মেয়ের খুশির দিকে তাকিয়ে এখানে ফাটিয়েছে। এখন অসুস্থ হয়ে ফিরে গেলে সেটা আমাদের জন্য কি মঙ্গলকর? সবসময় নিজের জেদ রাখতে গিয়ে অন্যের ক্ষতি করা ঠিক না। বড় হয়েছ, এখন সব বুঝতে হবে। রাত প্রতি উত্তরে কিছু বলল না। মাহমুদুল খান তিলের মাথায় হাত দিয়ে বুলিয়ে চলে যাওয়ার সময় রাতের দিকে ফিরল। রাত মনে করল আরও কিছু বলবে। রাতকে অবাক করে মাহমুদুল খান রাতকে বুকের ভেতরে জড়িয়ে নিলেন। হঠাৎ এমন কাজে রাত হতভাগ। তিলের মুখে হাসি, কিন্তু রাতের অনুভূতি কাজ করছে না। রাতের মনে হচ্ছে এটা তার হারিয়ে যাওয়া আব্বু মাহমুদুল খান। রাতকে বুকে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, নিজের দিকটা সবসময় দেখতে নেই। এমনও তো হতে পারে সামনের মানুষটা সঠিক আর নিজে ভুল। বিচারক কিন্তু এক পক্ষের কথা শুনে রায় দিয়ে দেয় না, উভয় পক্ষকে নিজের মতামত প্রকাশ করার সুযোগ দেয়। বাবা মা কখনো সন্তানের ক্ষতি চায় না। পৃথিবীতে নিঃস্বার্থভাবে একমাত্র বাবা মা ভালোবাসতে পারে। একটা মানুষ পৃথিবীতে আসার পর সবাই তাকে ভালোবাসে, কিন্তু বাবা মা তো পৃথিবীতে আসার আগে থেকে সন্তানকে ভালোবাসে। কথাগুলো বলতে গিয়ে মাহমুদুল খানের কণ্ঠ ভারী হয়ে আসছে। মাহমুদুল খান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজা দিয়ে বেরিয়ে যায়। রাতের চোখ দিয়ে একটা ফোঁটা পানি গড়ে পড়ল। এই পানি কি সুখের নাকি দুঃখের রাতের জানা নেই, তবে এত বছরের অভিমান কিছু মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল। রাগ অভিমান সব তো মানুষেরই, তাদের ওপর যাদের সে সব থেকে বেশি ভালোবাসে। সেই ভালোবাসার মানুষগুলো হাসি মুখে কিছু কথাই সব রাগ অভিমান অভিযোগ শেষ করে দিতে পারে। গভীর রাতে চারিদিকে নিস্তব্ধ ছেয়ে আছে। বাইরে বাতাস বইছে, বাতাসে জানালা বারবার বাড়ি দেখাচ্ছে। এই মাঝরাতে হঠাৎ অর্ণবের ঘুম ভেঙে যাওয়ায় খুবই বিরক্ত অর্ণব। সচরাচর এমন সময় কখনো ঘুম ভাঙেনি, হয়তো সারাদিন শুয়ে বসে কাটানোর জন্য। বিছানা থেকে উঠে জানলা বন্ধ করে দিয়ে আসতেই নুপুরের আওয়াজে দাঁড়িয়ে যায় অর্ণব। এত রাতে নূপুরের আওয়াজ আসলো কোথা থেকে? এই বাড়িতে তো কেউ নূপুর পড়ে না তাহলে। নিজের মনে প্রশ্ন এড়াতে লাগলেন অর্ণব। তখনই মনে পড়ল কি একটা পোকা বেরোনোর সময় নুপুরের আওয়াজ হয়। অর্ণব নিজের মাথায় চাপড় মেরে বিছানার দিকে যেতে গেলে দরজা খটখট শব্দে ঘুরে থাকায় দুই একবার কেকে করে কোনো সাড়া না পেয়ে এবার দরজা খুলে দেয়। আশ্চর্যের বিষয়, দরজার বাইরে কেউ নেই। দরজা আটকাতে গেলে কিছু একটা অর্ণবের পায়ে আঁচড় দিয়ে চলে যায়। অর্ণব খেয়াল করে দেখে একটা সাদা বিড়াল পায়ের দিকে তাকিয়ে দেখে অনেকটা কেটে গিয়েছে। দরজা বন্ধ করতে গেলে আবারও সেই একই নুপুরের আওয়াজটা এখন আগের তুলনায় বেশি হচ্ছে। লাইট জ্বালাতেই শব্দ হয়ে যায়। অর্ণব একবার সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে দেখে নেয়, আবার ছাদের দিকে তাকিয়ে দেখে কেউ নেই। অর্ণব কিছুটা বিরক্ত নিয়ে চলে আসতে গেলে অর্ণবের সারা শরীর ভয়ে শিউরে ওঠে। নড়াচড়ার শক্তিও যেন হারিয়ে ফেলেছে। দক্ষিণ দিকের সেই ঘর থেকে টকটকে লাল রঙের জামা পরে বের হচ্ছে একটা মেয়ে। ছাদে যাওয়ার সিঁড়ির কিছুটা দূরেই দক্ষিণের সেই রুম। হাতে মোমবাতি নিয়ে এগিয়ে আসছে। অর্ণব সিঁড়ির কাছে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না। মোমবাতি হাতে নিয়ে মেয়েটি মাহমুদুল খানের রুমের ভেতরে ঢুকে পড়ল। অর্ণবের ভয়ে গলা শুকিয়ে আসছে, চোখ ঝাপসা হয়ে আসছে। মাটিতে লুটিয়ে পড়ার আগেই অনপ্রস্ত সুরে বলে ওঠে, নিশি। মাহমুদুল খানের বিছানার পাশে বসে আছে রাত। চোখে পানি চিকচিক করছে তার। মাহমুদুল খানের আদর মিষ্টিত্ব কথা বারবার তার কানে ভাসছে। মাহমুদুল খান রুম থেকে বেরিয়ে যাওয়ার পর রাত অনেকক্ষণ চুপ করে বসেছিল। রাত যত গভীর হয় রাতের মনের অস্থিরতা তত বাড়তে থাকে। সবাই ঘুমিয়ে যাওয়ায় রাত চুপি চুপি দক্ষিণের ওই ঘরে যায়।
রাতের ভাষ্যমতে। কেউ কাউকে হ্যাপি রাখতে পারে না। হ্যাপিনেসটা সম্পূর্ণ নিজের কাছে। নিজে সন্তুষ্ট হলে মাটির ঘরেও সুখ খুঁজে পাওয়া যায়, আর নিজে অসন্তুষ্ট হলে রাজবাড়িতেও শান্তি নেই। তাই তো রাত ছুটে গিয়েছিল তার হ্যাপিনেসের কাছে। রাতের হ্যাপিনেস বলতে নিশি। ছোট থেকে রাত নিশি বলতে পাগল। এক পলক না দেখলে কান্না করত, কিন্তু নিশি পাশে থাকলে দুই বোনের মধ্যে ঝগড়া চলবেই। রাত দক্ষিণের ঘরে গিয়ে নিশির জামা জড়িয়ে কান্না করে। রাতের মনে হয় এখনও জামায় তার নিশিপুর গায়ের গন্ধ আছে। রাতের মন এতটাই বিচ্ছিন্ন লাগছিল যে আয়নার সামনে গিয়ে নিশির জামা পরা একদম নিশির মতো করে সাজে। রাতের চেহারা কিছুটা নিশির মতো, দূর থেকে কেউ দেখলে ভাববে নিশি। আর আজ তো রাত একদম নিশির মতো করে সেজেছে। ছোট থেকে রাতের নিশির সব কিছু ভালো লাগতো। নিশির মতো সাজা, নিশির মতো চলা, সব কিছু রাত নিশিকে ফলো করত। রাতের বাম গালে বড় একটা তিল, আর নিশির গলায়ও। আয়নার সামনে অনেকক্ষণ নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মোমবাতি হাতে নিয়ে মাহমুদুল খানের কাছে যায়। সন্ধ্যায় মাহমুদুল খানের প্রতিটা কথা রাতের মনে দাগ কেটেছে। কাটবে নাই বা কেন? রাতের আব্বু হয় তিনি। মেয়েরা তো মায়ের থেকে আব্বুর কাছে হয় বেশি। রাতের চোখের পানি মাহমুদুল খানের মুখে পড়তেই তিনি নড়ে ওঠে। মাহমুদুল খান নড়তে দেখে রাত তাড়াতাড়ি চলে যেতে গেলে মাহমুদুল খান রাতের হাত ধরে রাত ভয় পেয়ে পিছনে ফিরতেই মাহমুদুল খান রাতকে জড়িয়ে ধরে। রাত ছোট করে আব্বু বলতেই মাহমুদুল খান হু হু করে কান্না করে দেয়। রাত হতবাকা হয়ে যায়। জীবনে এই প্রথম রাত তার আব্বুকে কান্না করতে দেখেছে। এটা কি সত্যি নাকি স্বপ্ন? রাত মাহমুদুল খানের কান্নার মানে বুঝতে না পেয়ে চুপ করে থাকে। কান্না মিশ্রিত কণ্ঠে মাহমুদুল খান রাতের মাথায় স্নেহের পরশ দিয়ে বলে, নিসিমা আমার বাবা রাজকন্যা, কোথায় গিয়েছিলি আমায় ছেড়ে? বাবার উপর এত রাগ? একবার তো বলতে পারতি তোর কোনো ইচ্ছে আমি অপূর্ণ রেখেছি। এভাবে চলে গেলে কেন মা? আব্বু কি কোনো দোষ করেছিল? বল মা। তোরা দুইটা তো আমার দুই চোখ। এক চোখ ছাড়া আমি বাঁচব কি করে? একবারও কি ভেবে দেখেছিস? সন্তান যতই অন্যায় করুক, বাবা মা কি বেশি দিন রাগ করে থাকতে পারে বল? আর ছেড়ে যাস না মা, তোকে ছাড়া একটা দিনও ভালো কাটে না। জানিস তো এখন আর কেউ জোর করে ওষুধ খাইয়ে দেয় না। অনেক কষ্ট হয় তো রুমটা দেখলে, তাই তো বন্ধ করে দিয়েছি। এত রাগ কেন তোর? বাবার উপর রাগ করে কেউ থাকে? আমার কথা না ভাবলি, কিন্তু রাতের কথা চিন্তা করতিস। মেয়েটা শুধু তোর কথা বলে, কথা দে আর যাবে না। রাতের কপালে ভালোবাসার পরশ দিয়ে উত্তরের আশায় চেয়ে থাকে মাহমুদুল খান। রাত কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। তার নিষ্ঠুর বাবার পেছনে এতটা দুর্বল বাবা লুকিয়েছিল সেটা রাত ভাবতেও পারেনি। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। মাহমুদুল খান রাতের চোখে মুখে হাত দিয়ে বলে, কি হলো বল নিসিমা, আমাকে ছেড়ে কোথাও যাবি না? বল না মা। রাতের হাত ধরে কান্না করে দেয়। রাত বুঝে যায় মাহমুদুল খান রাতকে নিশি ভাবছে। রাত কিছু বলতে যাবে, হঠাৎ কারোর কণ্ঠ পেয়ে রাত পাশে ফিরে তাকাতেই স্তব্ধ হয়ে যায়। সাদা সালোয়ার স্যুট পরে দাঁড়িয়ে আছে সেই ক্রঙ্কিত ব্যক্তিটি। শরীর দিয়ে যেন নূর বের হচ্ছে। অন্ধকারেও তার শরীর স্পষ্ট বোঝা যাচ্ছে। রাতের দিকে মুচকি হাসি দিয়ে বলে, কোথাও যাব না আব্বু, তুমি শুধু ওষুধ খাওনি কেন? আমি কিন্তু খুব রাগ করেছি। রাতের শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেছে। আসলে কি সব সত্যি, নাকি রাতের মনের ভুল? মাহমুদুল খান নিশির দিকে তাকিয়ে আছে। এত বছর পর নিজের মেয়েকে দেখে চোখের তৃপ্তা মেটাচ্ছে। নিশি আবারও গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আজ থেকে আবার নিয়মিত ওষুধ খাবে, মনে থাকবে তো? নাহলে কি আমি চলে যাব আর কখনো আসবো? বাকিটা বলতে না দিয়ে নিশির মুখ চেপে ধরে মাহমুদুল খান। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করে দে। আমি আব্বু হয়ে তোর মনের কথা বুঝতে পারলাম না, আমাকে মাফ করে দে। তবুও ছেড়ে যাস না। যদি যেতে হয় তাহলে আমাকে সাথে নিয়ে যা। রাত পাশে বসে নিবাক দর্শকের মতো সবটা দেখছে। রাতের খুব ইচ্ছে করছে নিশিকে একটু ছুঁয়ে দেখতে,
সত্যি কি রাতের নিশিপু ফিরে এসেছে? নিশি মাহমুদুল খানকে জড়িয়ে ধরে আছে। মাহমুদুল খানকে বুঝিয়ে শুনিয়ে দেয় নিশি। রাত পাশে বসে সবটা দেখছে। দক্ষিণের সেই ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে রাত এবং নিশি। বাতাসে নিশির ওড়না উড়ছে। নিশি এক দৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে আছে। জানুয়ারি মাসের এই শীতেও রাতের শরীর ঘামছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না রাত। ঠোঁট কামড়ে কান্না দমন করার চেষ্টা করছে। নিশি মুচকি হেসে রাতের দিকে হাত বাড়িয়ে দিতেই উচ্চস্বরে কান্না করে দেয় রাত। কান্না করতে করতে নিশির বুক ভাসিয়ে দিচ্ছে। নিশি রাতের মাথায় হাত বুলিয়ে বলে, এত বড় হয়ে এখনও কান্না করিস? ছি, হেই তুই আমার বোন তো? হসপিটালে বদলি হয়ে যাসনি তো? আপুর সাথে এই বিষয়ে কথা বলতে হবে। নিশ্চয়ই আমাদের রাত হারিয়ে গিয়েছে। রাত নিশিকে চিমটি কেটে জড়িয়ে ধরা অবস্থায় বলে, যা খুশি বল, আজ আমি রাখবো না। আপি, কেন তুই আমাদের ছেড়ে চলে গেলি? বল, কার সাথে পালিয়ে গিয়েছিলি? আর আজ আসলি কি করে? সেদিনও তুই এসেছিলি, বল না আপু। রাতের প্রশ্নে নিশির চেহারার ভাব অন্যরকম হয়ে গেল। রাতকে নিজের থেকে সরিয়ে বলে, তোকে সেদিন কি বলেছিলাম মনে আছে তো? রাত হাসুচোক মাথা নড়ায়। নিশি রাতের চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, তাহলে তোর সব প্রশ্নের উত্তর তুই খুঁজে বের করবি। এত দূর এসেছিস কিসের জন্য? যদি আমি সব বলে দিই, আমি কোথাও পালিয়ে যাইনি। আমি কোথায় আছি, কেমন আছি, কেন সবার আড়ালে, সেটা তোকেই বের করতে হবে। রাত নিশির দিকে ছলছল চোখে তাকিয়ে বলে, আজকেও নিরাশ করবি? এত হতাশার মধ্যে আমি থাকতে পারছি না। নিশির প্রতি উত্তরে মুচকি হাসি দেয়। চাঁদের দিকে তাকিয়ে বলে, প্রত্যেক মানুষের অন্তরে রয়েছে হতাশা, যেটা কেবল আল্লাহর ওপরে সন্তুষ্টি হলে দূর করা সম্ভব। নিজের ওপর বিশ্বাস রাখ। তুই অনেক ভালো আছিস। তোর মতো জীবন অনেকের কাছে শুধুই স্বপ্ন। দেখ, তুই এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারছিস, আপনজনদের সাথে মিশতে পারছিস, নিজের পছন্দ মতো সব করতে পারছিস। কিন্তু অনেকজন আছে যারা তোর মতো জীবন চায়, মন খুলে নিঃশ্বাস নিতে চায়, কিন্তু পারে না। রাত এক পাশ থেকে নিশিকে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলে, আমার কিছু চাই না, আমার শুধু তোকে চাই। তুই আমার পাশে থাক, তাহলেই চলবে। নিশি আপু, তুই তো এখন ফিরে এসেছিস, চল না আমরা আগের মতো থাকি। আব্বু তোর জন্য কত কষ্ট পাচ্ছে। রাতের কথায় নিশি হেসে ওঠে। রাত হাবলার মতো তাকিয়ে আছে। নিশি হাসতে হাসতে বলে, ফেলে আসা স্মৃতি আর চাইলেও ফেরানো যাবে না। কাউকে বিশ্বাস করিস না, দুনিয়ার সবাই সেলফিশ। শুধু নিজের উপর বিশ্বাস রাখ। তোর অভিনবর কথা মনে আছে? দেশে এসে একবারও খোঁজ করলি না কেন? রাতের বুকটা কেঁপে উঠল। সেই পরিচিত নাম। দেশে আসার পর থেকে রাত নিশিকে খুঁজেই গেছে। কই সে মানুষটার খোঁজ তো একবারও করল না। মানুষটা কি তাকে ভুলেই গেল? রাতকে চুপ থাকতে দেখে নিশির মুখের হাসি এনে বলে, এত ভাবার কিচ্ছু নেই। অভিমান ভুলে অভিনবর খোঁজ কর, দেখবি অর্ধেক উত্তর ওখানেই পেয়ে যাবি। চল, তোকে রুমে দিয়ে আসি। রাত কিছু বলল না। জানে প্রশ্ন করে উত্তর পাবে না। সব উত্তর তাকেই বের করতে হবে। অভিনবের সাথে সব উত্তরের কি সম্পর্ক? ভোরের আলো চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে যায় রাতের। পিটপিট করে চোখ খুলে তাকাতেই তিলের রাগী চোখ নজরে পড়ে। বিছানার ওপর বসে বিড়বিড় করে বলে, আজকেও চলে গেল নাকি স্বপ্ন? রাতের বিড়বিড় করাতে তিলের রাগ বেড়ে গেল। গ্লাস ভর্তি পানি রাতের মাথায় ঢেলে দেয়। রাত হতবাক হয়ে তাকিয়ে আছে। এই শীতে ঠান্ডা পানি রাতের শরীরের কাঁপুনি দিয়ে উঠছে। তোর সমস্যা কি? সে কখন থেকে ডাকছি, ওঠার কোনো নাম নেই। আজ তোকে খুন করে তোর রক্ত দিয়ে আমি গোসল করব। বের হ রাতের বাচ্চা। বাথরুমের বাইরে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে তিল। রাত বাথরুম থেকে জবাব দেয়, আমার এখনো বিয়ে হয়নি আর তুই বাচ্চা বানিয়ে দিলি? সকাল সকাল কিছু খাইছিস নাকি? এত বকবক না করে যা, একটু চা নিয়ে আয়। তিল কি বলল সেটা রাত শুনতে পেল না। কিছুক্ষণের নীরবতা দেখে রাত গোসল করায় মনোযোগ দেয়। বারান্দায় হাতে গরম চা নিয়ে দাঁড়িয়ে আছে রাত। দু একবার গরম চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে দিচ্ছে রাত। রোদের খেলা চলছে বাইরে। কোথাও রোদ, আবার কোথাও নাই। তিল মনোযোগ সহকারে রাতের কর্মকাণ্ড দেখছে। রাতের মনে চলছে সেটা তিল বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ নীরবতা রেখে তিল কথা বলে, সত্যি করে বল তো, কি ভাবছিস? আমি তোকে এত বড় কথা বললাম,
আর তুই চুপ করে আছিস? আমি কি তোকে ঠিক কথা বলতে পারছি না, না তুই বুঝছিস নি? রাত চায়ের কাপে চুমুক দিয়ে তিলের দিকে না তাকিয়ে বলে, তুই বলেছিস আর আমিও শুনেছি কাল রাতে অর্পণ ভাইয়া নিশিপুকে দেখেছে, তাই তো? তিল হা করে তাকিয়ে আছে। তিলের মাথা কাজ করছে না। যে রাত নিজের নিশিপুর জন্য পাগল, সে রাত নিশিপুর কথা শোনেও এত চুপ। রাত গোসল করে বের হতেই তিল কিছুক্ষণ রাগারাগি করে। তারপর সকালের কথা বলে তিল আজ ঘুম থেকে উঠে ছাদে যেতে চায়। তখনই অর্ণবকে সিঁড়িতে পড়ে থাকতে দেখে, চিল্লিয়ে ওঠে। সবাই এসে অর্ণবকে তুলে ঘরে নিয়ে যায়। অর্ণবের শরীরে ক্ষতের চিহ্ন, কেউ কিছু বুঝতে পারছে না। রাত ঘুমোচ্ছিল, তিল কয়েকবার ডেকেছে, তবুও ওঠেনি। অর্ণবের জ্ঞান ফিরতেই অর্ণব আতঙ্কিত হয়ে সবাইকে বলে, কাল নাকি নিশিকে দেখেছিল মাহমুদুল খান। চুপ করে কিছুক্ষণ বসে থেকে চলে যায়। কেউ অর্ণবের কথা বিশ্বাস করেনি, সেটা বোঝা যাচ্ছে। তিল তো বেশি অবাক রাতের রিয়াকশন দেখে। তিল রাতকে নিজের দিকে ঘুরিয়ে কপালে হাত দিয়ে বলে, শরীর কি তোর ঠিক আছে? এত চুপচাপ কেন তুই? রাত তিলের হাত সরিয়ে দিয়ে বলে, আমার শরীর ঠিক আছে, কিন্তু একজনের শরীর এখন খারাপ হবে, চল। তিলকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। অর্ণবের ঘরের বাইরে থেকে তিল রাতের হাত টেনে বলে, আমি ওখানে যাব না, আমার ভালো লাগছে না, তুই যা। রাত কোনো কথা না শুনে তিলকে জোর করে অর্ণবের ঘরে নিয়ে যায়। অর্ণব চোখ বন্ধ করে শুয়ে আছে। রাত অর্ণবের মাথায় হাত দিয়ে ডাক দেয়। অর্ণব চোখ খুলে রাতকে দেখে মুচকি হাসে। ভাইয়া, কাল তুমি বাইরে গিয়েছিলে কি করতে? রাতের প্রশ্নে অর্ণবের মুখের হাসি নিমেষেই উধাও হয়ে যায়। চোখে মুখে একরাশ ভয় এসে জড়ো হয়। হঠাৎ অর্ণব চিল্লিয়ে ওঠে, বালিশ দিয়ে নিজের মুখ আড়াল করে বলছে, চলে যা এখান থেকে। রাত, ওকে যেতে বল। রাত তিল দুজনেই হতবাক। রাত অর্ণবকে ধরতে যাবে, হঠাৎ চোখ আটকে যায়। মাহমুদুল খান অর্ণবের চিৎকারে ছুটে এসে দেখে অর্ণব পাগলের মতো করছে। রাত মাহমুদুল খান অর্ণবকে জিজ্ঞেস করছে কি হয়েছে। অর্ণব কিছু বলছে না, শুধু বলছে চলে যাও। অর্ণবের কাজে কেউ কিছু বুঝছে না। রাত বিরক্ত হয়ে অর্ণবের গালে একটা চর বসিয়ে দেয়। মাহমুদুল খান রাতকে কিছু বলতে যাবে দেখে অর্ণব চুপ করে আছে। রাত নিজেও অবাক, এমন একটা কাজ করবে রাত বুঝতে পারেনি। মাহমুদুল খান পরিস্থিতি স্বাভাবিক দেখে অর্ণবকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। অর্ণব ভয়ে ভয়ে বলে, বড় আব্বু, নিশি এসেছিল, ও এখানেই ছিল, আমার দিকে কেমন করে তাকিয়েছিল, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। রাত উচ্চস্বরে হেসে ওঠে। তিলও হেসে ওঠে। মাহমুদুল খান চোখ রাঙিয়ে তাকাতেই রাত অর্ণবের মাথায় হাত দিয়ে বলে, আব্বু, অর্পণ ভাইয়ার মাথায় সমস্যা হয়েছে। সমস্যা নেই, আমি সাইকোলজিস্ট পড়ছি, অর্পণ ভাইয়ার চিকিৎসা আমিই করব। অর্ণব এক ঝটকায় রাতের হাত সরিয়ে চিৎকার করে বলে, আমার সাথে ফাজলামি করছিস তোরা? আমি সত্যি বলছি, নিশি এসেছিল। মাহমুদুল খান গম্ভীর মুখে বসে আছে। তিনি নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে। তিল আনমনে বলে উঠল, নিশি আপু তো পালিয়ে গিয়েছিল, আর এখন যদি ফিরে আসে, আমরা কেন তাকে দেখতে পারছি না? আপনি দেখতে পেলে এত ভয় কেন পাচ্ছেন? মনে হচ্ছে নিশি আপু আসলে আপনার ক্ষতি। তিলের এমন কথায় অর্ণব তিলের দিকে রাগাগিস্ত চোখে তাকায়। তিল রাতের পিছনে গিয়ে লুকায়। মাহমুদুল খান রাতকে ইশারা করতেই রাত বেরিয়ে যায়। রাত যেতেই অর্ণব মাহমুদুল খানের হাত ধরে বলে, বড় আব্বু, আমি সত্যি বলছি, বিশ্বাস করো। আমার কি মনে হয় জানো, রাত কিছু করেছে। দেখো না, রাত আসার পর থেকে এমন হচ্ছে, আগে কি এমন কখনো হয়েছে? মাহমুদুল খান অর্ণবকে সান্ত্বনা দিয়ে বলে, তোর কথা ভুল হচ্ছে। কাল রাতে হয়তো রাতকে দেখে নিশি ভেবেছিলি। রাত এখন অনেকটা নিশির মতো দেখতে হয়েছে, আর নিশি কখনো ফিরবে না। যদি ফিরেও থাকে, তুই কেন ভয় পাচ্ছিস? মাহমুদুল খানের প্রশ্নে অর্ণব আতঙ্কিত হয়ে বলে, বড় আব্বু, তুমি ভুলে গিয়েছো নিশি চলে যাওয়ার পিছনে আমি দায়ী। ওর প্রেমে আমি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। মাহমুদুল খান কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। অর্ণব কাউকে একটা ফোন করে এসে নিজেও বেরিয়ে যায়। বাড়ির গাড়ি নিয়ে বেরিয়েছে রাত আর তিল। মাহমুদুল খানের কড়া আদেশ, বাড়ির কোনো লোক ছাড়া রাত কোথাও যেতে পারবে না। তাই হাজার অনিচ্ছা থাকা সত্ত্বেও বাড়ির গাড়িতে করেই যেতে হচ্ছে।
রাত ফোন শুতিয়ে যাচ্ছে, তিল পাশে বসে রাতের কাণ্ড দেখছে। গাড়ি তার গন্তব্যে পৌঁছে গেলে রাত আর তিল নেমে যায়। ড্রাইভার রাতকে একটা বাড়ির দিকে ইশারা করে বলে, আপামনে এটাই তো নূপুরদের বাসা। তিল বাড়ির দিকে তাকিয়ে রাতের কানে ফিস ফিস করে বলে, এই নূপুরকে? রাত মুচকি হেসে জবাব দেয়, আমার ছোট বোনের বেস্ট ফ্রেন্ড। চল। তিলের হাত ধরে ভেতরে যায়। নূপুরের আম্মু রাতকে দেখে প্রথমে চিনতে পারেনি। রাত নিজের পরিচয় দেওয়াতে চিনতে পেরেছে। নূপুর আর রাত ছোট থেকে একসাথে পড়াশোনা করেছেন। নূপুর প্রায় রাতের বাসায় থাকতো। স্কুলের সবাই নূপুর আর রাতকে জোড়া কবুতর বলতো। ছাদের এক পাশে নূপুর আর রাত একে অপরকে জড়িয়ে আছে। তিল কিছুটা দূরে দাঁড়িয়ে দেখছে। তিলের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তিল রেগে আছে। রাত নূপুরকে ছেড়ে দিয়ে বলে, বিয়ে করেছিস জানালি না? এই তুই আমার বেস্ট ফ্রেন্ড, যা, তোর সাথে কথা নেই। রাত মুখ গোমড়া করে অন্যদিকে তাকালো। তিল বিড়বিড় করে বলে, ঢং দেখে বাঁচি না। নূপুর আর রাত কথা বলছে। তিল বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। কথার মাঝে হঠাৎ রাত জিজ্ঞেস করে, আচ্ছা, তোর বিয়ে আগে তো তুই এখানে থাকতি, তুই তো জানিস অভিনব কোথায়? রাতের প্রশ্নের বিনিময়ে নূপুর মুচকি হাসি দিয়ে এড়িয়ে যেতে চায়। রাত ব্যাপারটা বুঝতে পেরে আর কথা বাড়ায় না। রাত আর তিলকে এগিয়ে দিতে নূপুর বের হয়। রাত আবারও অভিনবের কথা জিজ্ঞেস করাতে নূপুর কোনো কথা বলে না। রাতের হাত ধরে অন্যদিকে যেতে থাকে। রাত বারবার জিজ্ঞেস করছে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু নূপুর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বেশ কিছু দূর যাওয়ার পর রাত দেখল এটা রাহাতদের বাড়ির যাওয়ার রাস্তা। তিল রাতের কানের কাছে এসে বলে, তোর এই এক্স বেস্ট ফ্রেন্ড কিন্তু বেশি করছে, আমার রাগ হচ্ছে কিন্তু। এত জড়িয়ে ধরার কি দরকার? রাত চুপ থাকতে ইশারা করলে তিল ভেচকি কাটে। হঠাৎ নূপুর থেমে যায়, রাতকে ইশারা করে সামনে যেতে বলে। রাত তাকিয়ে দেখে ময়লার মধ্যে একটা লোক শুয়ে আছে। এই শীতের মধ্যে লোকটা শুধু একটা ময়লা শার্ট পরে আছে। রাত একবার নূপুরের দিকে তাকিয়ে লোকটার কাছে যায়। দূর থেকে গন্ধ আসছে, মাথায় চুলে ভর্তি। রাত লোকটার পেছন থেকে ডান দিতেই লোকটা সামনে ফিরে। রাতের শরীর শিউরে উঠল। রাত কিছু বলার শক্তি পাচ্ছে না। লোকটা রাতকে দেখে উত্তেজিত হয়ে পড়ে। রাতকে ধাক্কা মেরে ফেলে দেয়। তিল আর নূপুর রাতকে ধরে। লোকটা পাশে থাকা ইট তুলে রাতের দিকে তেড়ে আসতে গেলে নূপুর সামনে এসে দাঁড়ায়। নূপুরকে ধাক্কা মেরে লোকটা রাতকে আঘাত করতে গেলে তিল আর নূপুর লোকটার হাত ধরে আটকায়। তবুও যেন পারছে না। রাত কিছু বুঝতে পারছে না। রাতের চোখে বিস্তদের ছাপ। নূপুর বারবার রাতকে বলছে চলে যেতে, কিন্তু রাত এক পাও নড়ছে না। পেছন থেকে কারোর কঠিন কণ্ঠস্বর পেয়ে রাত পিছনে তাকায়। সেদিনের সেই লোকটা দাঁড়িয়ে আছে। তোমরা এখানে এসেছো কেন? কি চাই? ছেলেটাকে তো পাগল বানিয়ে দিয়েছো, এখন কি ওর জীবন নিতে চাও? রাত কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অভিনব স্যার, ওনার কি হয়েছে? আমাকে সব না বললে আমি কোথাও যাব না।